আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম গুণগত রসায়নের ওয়ান শট সিকিউ সলভ ক্লাসে। আজকে ক্লাসে আমরা গুণগত রসায়ন থেকে সব ধরনের সিকিউ ইনশাল্লাহ দেখার চেষ্টা করব, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমি তোমাদেরকে হাতে ধরে ধরে করাই দিব। কিছু সহজ কোশ্চেন আছে, একদম কিছু ট্রিকি কোশ্চেন আছে। ওভারঅল এই ক্লাসটার মাধ্যমে প্রায় 6-7টা সিকিউ আমরা সলভ করার ফলে আমরা জানতে পারবো যে সিকিউ ঠিক কিভাবে কোন অ্যাপ্রোচে সলভ করতে হয়। তো তুমি যদি সিকিউ এই চ্যাপ্টার থেকে সিকিউ সলভ করতে যে বারবার আটকে যাও, মনে হয় যে হচ্ছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তুমি অ্যাপ্রোচটা শেখার জন্য আমার সাথে এই ক্লাসটা প্র্যাকটিস করতে পারো। মাথায় রাখবা, সিকিউ এর ক্ষেত্রে মেইন কাহিনীটা হচ্ছে তোমাকে রিভিশন ক্লাসগুলো থেকে প্রচুর পরিমাণে বেসিক শিখে আসতে হবে। তারপরে সিকিউ সলভ ক্লাসের মধ্যে 8টা-10টা সিকিউ, 6টা-7টা সিকিউই বারবার সলভ করতে হবে, ওটা লিখে লিখে সলভ করতে হবে। তাহলে যেটা হবে যে তোমার সিকিউ এর উপর একটা স্ট্রেংথ তৈরি হয়ে যাবে। যত বেশি সিকিউ তুমি লিখে লিখে করবা, তোমার স্ট্রেংথ তৈরি হয়ে যাবে। সিকিউ সলভের কাহিনী এরকম যে তুমি যদি 50টা সিকিউ সলভ করো, 50টা সিকিউ সলভ করে কোনোটা সম্পর্কে যদি তোমার ক্লিয়ার ধারণা না তৈরি হয়, তাহলে ফাইনাল পরীক্ষায় তুমি ঠিকই ভুল করবা। কিন্তু তুমি যদি এমন করো যে তুমি 10টা সিকিউ, 7টা সিকিউ, 8টা সিকিউ একদম প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলো, তাহলে সিকিউ কিভাবে সলভ করতে হবে ওইটা তোমার অ্যাপ্রোচটা একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। অ্যাপ্রোচটা ক্লিয়ার হয়ে গেলে দেখবা 50টা আর তোমার হাতে ধরে ধরে করা লাগছে না, ওই 6টা তুমি একদম মুখস্থ মতো করে ফেললে বাকিগুলা অটোমেটিক পারবা। 6টা যদি মুখস্থ মতো হয়ে যায়, বাকিগুলা তুমি দেখলে, প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে, এটা আমি কিভাবে লিখবো, এটা কিভাবে লিখবো। সো তোমাকে 7টা-8টা সিকিউ, 6-7টা সিকিউ একদম ধরে ধরে এ টু জেড প্র্যাকটিস করতে হবে। তা আমি তোমাদের ওয়ান শট সিকিউ ক্লাসগুলোতে সবসময় চেষ্টা করতেছি সিকিউ সম্পর্কে একটা ওভারঅল ধারণা দেওয়ার, যেগুলোর মাধ্যমে তোমরা সিকিউ এর উপরে একদম বস লেভেলে চলে যেতে পারো। তোমরা কিভাবে প্র্যাকটিস করবা, কিভাবে অ্যাপ্রোচ করবা, এটা সম্পর্কে ধারণা দেওয়ার। সো আমরা দেরি না করে আজকে ক্লাসটা শুরু করব। আজকে আমাদের ওয়ান শট সিকিউ সলভে গুণগত রসায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে। এই পার্টগুলো আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব। ওকে, চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসি আমরা 1 নাম্বার সিকিউতে। 1 নাম্বার সিকিউটা দেখো, দিনাজপুর বোর্ড 25-এ আসছে এবং আমরা একটু প্রশ্নের দিকে খেয়াল করব, প্রশ্নটা আসলে কি নিয়ে। খেয়াল করে দেখো, গ নম্বরে আমাদের প্রশ্ন বলছে পাত্র এ এর ক্যালসিয়াম ফ্লুরাইড যৌগটি দ্রাব্যতার গুণফল কেএসপি নির্ণয় করো। তো আমাদের এখানে ক্যালসিয়াম ফ্লুরাইড যে যৌগটা আছে সেটা দ্রাব্যতার গুণফল এটা বের করতে হবে, দ্রাব্যতার গুণফল কেএসপি বের করতে হবে। এখন এখানে আমাদের দ্রাব্যতার গুণফল কেএসপি এটা হচ্ছে পাত্র এ যে ক্যালসিয়াম ফ্লুরাইড আছে তার জন্য বের করতে হবে। কার জন্য? পাত্র এ তে যে ক্যালসিয়াম ফ্লুরাইড আছে তার জন্য। এখন এখানে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে যে সরাসরি দ্রাব্যতার ধরে নিয়ে বের করা, আরেকটা হচ্ছে আমার এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালু থেকে কনভার্ট করা। আমি যদি একটু ভ্যালু দেখার চেষ্টা করি, এ পাত্রে এত গ্রাম ক্যালসিয়াম ফ্লুরাইড এত এমএল সম্পৃক্ত দ্রবণে আছে। তাহলে এ পাত্রে একটা সম্পৃক্ত দ্রবণ আছে যেখানে আমাদের এত গ্রাম এত এমএল এর মধ্যে আছে। কত গ্রাম কত এমএল এর মধ্যে আছে এটা আমরা ক্লিয়ার করলাম। বাট যখন আমি কেএসপি বের করব, আমাদের মাথায় রাখতে হবে কেএসপি আমাদের এখানে কিন্তু বলে দেওয়া নাই যে আমি গ্রাম পার লিটারে করব নাকি মোল পার লিটারে করব। যদি একক বলে দেওয়া না থাকে তাহলে আমরা সবসময় কেএসপি বের করার জন্য কেএসপি সবসময় মোল পার লিটারে বের করব। মোল পার লিটারে বের করব। মোল পার লিটার মানে কি? মোল পার লিটার মানে হচ্ছে মোলারিটি, মোলারিটিতে বের করব যদি বলে দেয়া না থাকে। তার মানে আমি এখানে এখন দ্রাব্যতা যেটা আছে এটাকে মোল পার লিটারে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? মোল পার লিটারে। তো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা যে আমাদের এখানে একটা সম্পৃক্ত দ্রবণ দেয়া আছে, এই সম্পৃক্ত দ্রবণে 150 ml এত গ্রাম দেয়া আছে। এটাকে এখন যদি আমি মোল পার লিটারে কনভার্ট করতে চাই, তাহলে মোল পার লিটারে জাস্ট আমি ঘনমাত্রা বের করলেই তো হচ্ছে। ঘনমাত্রা তো আমার মোলারিটি, ওটা তো মোল পার লিটারে থাকে। তো এখানে তুমি ইয়া করবা যে ইনফরমেশনগুলো দেয়া আছে এখান থেকে উত্তর করার সময় তুমি লিখবা যে S is equals to 1000 W divided by MV/ml। এই জায়গা থেকে তুমি ঘনমাত্রা বের করলেই, এই এ পাত্রের ঘনমাত্রা বের করলেই ওটাই তোমার মোল পার লিটারে চলে আসবে। দ্রাব্যতা, ওটাই তোমার দ্রাব্যতা মোল পার লিটারে চলে আসবে। দেখো তোমার দেয়া আছে কি, এখানে ভালো করে খেয়াল করলে দেখবা 1000 এটা ফর্মুলাতে আছে, W এর ভ্যালু দেয়া আছে দেখো 0.0017 গ্রাম, এটা হচ্ছে W এর ভ্যালু, ডিভাইডেড বাই M, M মানে আণবিক ভর, আর VML ভালো করে খেয়াল করলে দেখবা 150 ml দেয়া আছে। সো 150 ml নিলাম। এবার দেখো M আণবিক ভর আমরা কার জন্য বের করব?
ক্যালসিয়াম ফ্লুরাইডের জন্য বের করি। এবার আমরা একটু দেখার চেষ্টা করি। ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম হচ্ছে 20 40, এখানে খেয়াল করে দেখো ফ্লোরিন 9 19, 19 গুণ 2, সেখানে দেখো 40 প্লাস 19 দুগুণা 38, দুইটা মিলে ক্যালকুলেশন করলে আমাদের এখানে আণবিক ভর কত আসে 78। তার মানে তুমি m এর জায়গায় 78 বসাতে পারবা। 78 বসালে এখান থেকে ওভারঅল তোমার দ্রাব্যতার গুণফল চলে আসবে। এই দ্রাব্যতার গুণফল, এখান থেকে তোমার ওভারঅল ক্যালকুলেশন করলে দ্রাব্যতার ভ্যালু চলে আসবে, যেখান থেকে আমার দ্রাব্যতা সেটা মোল পার লিটারে কত। কারণ কি, এই যে ঘনমাত্রাটা আছে, ঘনমাত্রাটা আমার মোল পার লিটারে। তাহলে দেখো আমি যদি একটু ক্যালকুলেশন করি, 1000 ইন্টু 0.0017 ডিভাইডেড বাই 78 ইন্টু 150। সো ক্যালকুলেশন করলাম, ওভারঅল ক্যালকুলেশন করলে এখান থেকে আমার রেজাল্ট কত আসে। রেজাল্ট ক্যালকুলেশন করলে দেখো 1.45 ইন্টু 10⁻⁻⁴ এত মোলারিটি আসে। তো আমার যেহেতু ঘনমাত্রা বলে দেয়া নেই, এই জন্য আমি এটা মোলারিটিতে কনভার্ট করে ফেললাম। আমি আবার বলি, যেহেতু আমার ঘনমাত্রা বলে দেয়া নেই, এই জন্য আমি এটা মোলারিটিতে কনভার্ট করলাম। আচ্ছা, মোলারিটিতে কনভার্ট করা শেষ। এবার আমার দ্রাব্যতার গুণফল বের করতে হবে। তো তুমি দ্রাব্যতার গুণফল বের করার সময় লিখবা, দেওয়া আছে ক্যালসিয়াম ফ্লুরাইড। ঠিক আছে, ক্যালসিয়াম ফ্লুরাইডকে তুমি যদি ভাঙো তাহলে ক্যালসিয়াম 2+ এবং 2 ফ্লোরিন মাইনাস এটা পাবা। তো তুমি যদি ক্যালসিয়াম ফ্লুরাইডের দ্রাব্যতাকে এস ধরো, আচ্ছা এটা দেওয়া আছে না লিখে তুমি সুন্দর করে লেখার সময় ধরি লিখতে পারো। ঠিক আছে, তুমি কি লিখতে পারো, ধরি ক্যালসিয়াম ফ্লুরাইডের দ্রাব্যতা এস। ওকে, দ্রাব্যতা এস লিখলাম। তাহলে ক্যালসিয়াম ফ্লুরাইডের দ্রাব্যতা যদি এস হয়, এটা এস হবে, এটা কি হবে, এটা হবে হচ্ছে 2s। তাহলে এখন তুমি লিখবা যে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, দ্রাব্যতার গুণফল লিখলে এই যে দ্রাব্যতাকে এস ধরছো, তোমাকে প্রথমে যেটা করা লাগবে, ক্যালসিয়াম 2+ আয়নের দ্রাব্যতা এস, মোল সংখ্যা যাবে পাওয়ারে, ইন্টু 2 ফ্লোরিন মাইনাসের দ্রাব্যতা 2s, মোল সংখ্যা কোথায় যাবে, পাওয়ারে। ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি 4s³ পাবা। এখন তুমি জানো অলরেডি যে আমরা এই দ্রবণে ক্যালসিয়াম ফ্লুরাইডের যে দ্রাব্যতা, সেটা ওই আগে ওখানে দেখছি যে 0.001 গ্রাম তোমার ক্যালসিয়াম ফ্লুরাইড 150 ml থাকে, এবং এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। সম্পৃক্ত দ্রবণ তৈরি করা মানে ওটাই আমার দ্রাব্যতা। ওটাকে আমি যখন মোল পার লিটার বা মোলারিটিতে কনভার্ট করছি, ওটা আমার দ্রাব্যতার গুণফল চলে আসছে। তার মানে এখানে আমার এই অংশটাই কিন্তু এস এর ভ্যালু, তাই না? তো এস এর ভ্যালু যদি এই অংশটা হয়, তাহলে 4 ইন্টু আমার রেজাল্ট আসছে 1.45 ইন্টু 10⁻⁻⁴, তার পাওয়ার কি আসবে, তার পাওয়ার কিউব। তো ক্যালকুলেশন করলে আমি এখানে 4 ইন্টু 1.45 ইন্টু 10⁻⁻⁴ টোটালটার পাওয়ার কিউব বসাবো। বসাইলে এখান থেকে আমার দ্রাব্যতার গুণফল কত আসবে, 1.219 ইন্টু 10⁻⁻11। এই হচ্ছে আমার দ্রাব্যতার গুণফল। এবার লাস্ট লাইনে তুমি কি লিখে দিবা, যে পাত্র এতে ক্যালসিয়াম ফ্লুরাইডের দ্রাব্যতার গুণফল হচ্ছে এত, এবং এটা কিসে, এটা হচ্ছে মোল পার লিটারে, তাই না? তো এখানে s³ আছে মানে হচ্ছে মোল কিউব পার লিটার কিউব। এখানে এত আসলে এটা আসবে কি, এইটার একক আসবে হচ্ছে মোল কিউব পার লিটার কিউব। এখন মোল কিউব পার লিটার কিউবে কেন গেলাম, কারণ হচ্ছে আমরা মোলারিটিতে কনভার্ট করছিলাম, মোলারিটির উপরে কিউব, তার মানে কি মোল কিউব পার লিটার কিউব। সো তুমি লাস্ট লাইনে তুমি দ্রাব্যতার গুণফল কত পাচ্ছ সেটা লিখে দিবা। তো এইটুকু লিখলেই তুমি ফুল মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে এখানে আমি কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম যে ক্যালসিয়াম ফ্লুরাইড দ্রবণের দ্রাব্যতার গুণফল বের করতে হবে, বাট ওখানে আমার গ্রাম পার ml এ দেয়া আছে 150 ml এত গ্রাম। এটা থেকে আমি প্রথমে তোমার মোলারিটিতে ঘনমাত্রা বের করে নিছি, ওটাই হচ্ছে আমার ক্যালসিয়াম ফ্লুরাইডের দ্রাব্যতা। তারপর আমি ক্যালসিয়াম ফ্লুরাইডের জন্য বেসিক নিয়মে দ্রাব্যতার গুণফল বের করছি, বের করে লাস্ট পর্যন্ত আমি কেএসপি বের করলাম। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। সো এটা তুমি পারলেই ওকে, তুমি 3 মার্ক কনফার্ম করে ফেলছো। এবার আসো আমরা এখান থেকে ঘ নম্বরটা দেখি। ঘ নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘ নম্বর বলছে, দেখো পাত্র বি যখন আমি নিচ্ছি, তখন দ্রবণটিকে সম্পৃক্ত করতে, পাত্র বি কে সম্পৃক্ত করতে আরো কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। অর্থাৎ এখন আমার বি পাত্রের দিকে তাকাতে হবে। এই হচ্ছে আমার বি পাত্র, এই বি পাত্রকে সম্পৃক্ত করতে আরো কতটুকু প্রয়োজন। এবার ভালো করে খেয়াল করে দেখো, বি পাত্রে আমার কি আছে।
বি পাত্রে বলা আছে যে 50 ml 1 মোলারিটি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আছে। এবার এখানে বলা আছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 100 গ্রাম পানিতে এত লিটার। কি 100 গ্রাম পানিতে এত লিটার। তো এটা কিন্তু এত গ্রাম, 100 গ্রাম পানিতে এত গ্রাম, এটা কিন্তু বলে দেয়া আছে যে এত দ্রাবকের মধ্যে এত গ্রাম। আচ্ছা, এটা খুব চমৎকার একটা জিনিস। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব, এত গ্রাম দ্রাব্যতা, দ্রবের পরিমাণ দ্রাবকের মধ্যে এতটুকু, এটা আমরা তো দেখলাম। আচ্ছা, এবার এখানে আমাদের এই যে 50 ml 1 মোলারিটি দ্রবণ যেটা আছে এর মধ্যে আমার ভরের দিকে যাইতে হবে। কিসের দিকে যাইতে হবে? ভরের দিকে যাইতে হবে। ওই যে ওই দ্রবণ থেকে আমরা আগে ভর বের করব, ওখানে সোডিয়াম ক্লোরাইডের ভর বের করব। তাহলে আমরা প্রথমে লিখব যে বি পাত্রে, প্রথমে কি লিখব? বি পাত্রে সোডিয়াম ক্লোরাইড এর ভর। তাহলে বি পাত্রে সোডিয়াম ক্লোরাইডের ভর বের করতে গেলে আমরা বেসিক ফর্মুলা S is equals to 1000 W divided by MV ml, এখান থেকে ক্যালকুলেশন করলে এই যে W is equals to আমার রেজাল্ট আসবে S MV divided by 1000। তাহলে S এর ভ্যালু দেখো, ঘনমাত্রা 1 মোলারিটি দেয়া আছে, M মানে কত? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। তো সোডিয়াম ক্লোরাইডে তুমি জানো সোডিয়াম 1123, ক্লোরিন হচ্ছে 35.5, টোটাল ক্যালকুলেশন করলে 58.5 আসে। ভি এর ভ্যালু ওখানে দেখো দেয়া আছে 50 ml, বসাই দিলা 50 ml, ক্যালকুলেশন করে নিচে বসাবা কত? নিচে বসাবা 1000। তাহলে সব মিলায় ক্যালকুলেশন করলে ওই দ্রবণে বি পাত্রে সোডিয়াম ক্লোরাইডের ভর পাচ্ছ। আচ্ছা, কত পাচ্ছ? 58.5 ইন্টু 50 ডিভাইডেড বাই 1000। সো ক্যালকুলেশন করলে 2.925 গ্রাম এতটুকু আমার সোডিয়াম ক্লোরাইড আছে। তাহলে বি পাত্রে সোডিয়াম ক্লোরাইড আছে তোমার 2.925 গ্রাম। তাহলে দেখো বি পাত্রে সোডিয়াম ক্লোরাইড আছে 2.925 গ্রাম। এখন এটাকে যদি আমি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই তাহলে আর কতটুকু লাগবে সেটা বের করার জন্য আসলে সম্পৃক্ত দ্রবণে ভর কতটুকু সেটা বের করা লাগবে। সম্পৃক্ত দ্রবণে ভর কতটুকু সেটা বের করা লাগবে, তাই না? তো আমাদের দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বলা আছে হচ্ছে তোমার এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা 35.7 গ্রাম, এটা দেয়া আছে 100 গ্রাম পানিতে। তাহলে দেখো 100 গ্রাম পানিতে, খেয়াল করে দেখবা 100 গ্রাম পানিতে 35.7 গ্রাম, তাই না? 100 গ্রাম পানিতে 35.7 গ্রাম। তাহলে এখানে ভালো করে খেয়াল করলে দেখবা 100 গ্রাম পানিতে ভর হচ্ছে 35.7 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমার পানিতে, তাই না? তাহলে দেখো এইটা আমার কিন্তু দ্রাবক, এইটা কি? এইটা হচ্ছে আমার দ্রাবক, এইটা কি? এটা হচ্ছে আমার দ্রব। এখন আমরা জানি দ্রব প্লাস দ্রাবক মিলে আমার কি তৈরি করে? তৈরি করে হচ্ছে আমার দ্রবণ তৈরি করে। তাহলে দেখো এই এতটুকু দ্রাবকের মধ্যে এতটুকু আছে, এতটুকু দ্রাবকের মধ্যে এতটুকু আছে, দুইটা মিলে আমার দ্রবণের পরিমাণ কত হবে বলো তো? দ্রবণের পরিমাণ কত হবে? তো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা এইটা আর এইটা দুইটার মিলে আমি যদি ভর যোগ করি তাহলে আমি দ্রবণের পরিমাণ পাচ্ছি। তাহলে এইটা প্লাস এইটা যোগ করলে আমি দ্রবণের পরিমাণ পাবো হচ্ছে 135.7 গ্রাম। তো 135.7 গ্রাম দ্রবণে তখন আমার হচ্ছে ভর হবে হচ্ছে 35.7 গ্রাম। বাট আমার লাগবে কতটুকু? আমার লাগবে হচ্ছে ওই যে পাত্রে আমাদের 50 ml ছিল, 50 ml ছিল, এই 50 ml এ যাইতে হবে। তো দেখো এটা কিন্তু দ্রাবকে পাচ্ছি আমরা, তাই না? এতটুকু পানিতে। তাহলে পানি হচ্ছে আমার দ্রবণ, দ্রাবক, দ্রাবকের সাথে দ্রব যোগ করে তুমি দ্রবণ পাচ্ছ। তাহলে দেখো এখানে আমার দ্রবণের ভর যদি বের করো, দ্রবণের ভর এটা বের করতে গেলে দ্রব প্লাস দ্রাবকে আসতে হবে। তাহলে 35.7 প্লাস 100, ক্যালকুলেশন করলে 135.7 গ্রাম। এখন এই 135.7 গ্রামকে তুমি 135.7 ml লিখতে পারবে। এখন বলবা কেন ভাইয়া? আমরা জানি ওই যে m is equals to rho v, যেখানে রো এর মেন ভ্যালু যদি 1 হয় তাহলে ভর আর আয়তন সেম হয়ে যায়। রো এর ভ্যালু যদি 1 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে হচ্ছে তোমার ভর আর আয়তন সেম হয়ে যায়। ভর আর আয়তন সেম হয়ে গেলে
তোমার হচ্ছে এই ভরটাই আমার আয়তন হয়ে যায়, যেটা গ্রাম ওইটাই আমার ml এ রূপান্তর হয়ে যাচ্ছে। তার মানে আমি এখন বলতে পারছি যে 135.7 ml দ্রবণে, ঠিক আছে, দ্রব্য কত আছে, দ্রব্য আছে হচ্ছে 35.7 গ্রাম। ওকে, মানে সোডিয়াম ক্লোরাইড আছে। তাহলে এখন আমার এখানে 1 গ্রাম দ্রবণে, আর ওখানে আমার যেহেতু 50 ml আছে, এই 1 ml দ্রবণে আর ওখানে যেহেতু 50 ml আছে, 50 ml দ্রবণে দ্রব্য কতটুকু হবে, এটা প্রথমে নিচে যাবে। সো এখানে আমাদের 35.7, উপরে যাবে 50, নিচে উপরে যাবে হচ্ছে 50, নিচে যাবে হচ্ছে 135.7। তাহলে এখন আমি একটু কাউন্ট করি, 35.7 ইন্টু 50 ডিভাইডেড বাই 135.7। সো 135.7, আচ্ছা 135.7 50 ডিভাইডেড বাই 135.7 ক্যালকুলেশন করলে এখান থেকে আমার রেজাল্ট আসে হচ্ছে 13.15 গ্রাম। কত আসে? 13.15 গ্রাম। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে 13.15 গ্রাম। বুঝতে পারছো কত পাচ্ছি? 13.15 গ্রাম। এবার ভালো করে খেয়াল করো যে অ্যাকচুয়ালি আমাদের এইটা কিন্তু আমরা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ক্যালকুলেশন করলাম। তাহলে সম্পৃক্ত দ্রবণে অ্যাকচুয়ালি 50 ml এ থাকার কথা কত? 13.15 গ্রাম, বাট আছে কত? আছে হচ্ছে 2.925 গ্রাম। তাহলে আর কতটুকু লাগবে? ওখানে আমার জিজ্ঞেস করছে আরো কতটুকু সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। তাহলে আমি লিখব আরো সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন, এটা লিখবো। তাহলে আরো কতটুকু সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন, এটা কিভাবে পাবো খেয়াল করে দেখো। 13.15 মাইনাস 2.925 গ্রাম, এইটা ক্যালকুলেশন করলে আর কতটুকু প্রয়োজন? 13.15 মাইনাস 2.925 ক্যালকুলেশন করলে এখানে দেখো 10.225 গ্রাম এটা আসে। তাহলে আরো সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন কতটুকু, এটা আমরা পেয়ে যাচ্ছি। তোমরা অনেকেই এই জিনিসটা একদম 100% ধরতে পারো নাই। যারা 100% ধরতে পারো নাই তাদের জন্য আরেকবার আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব। যারা 100% ধরতে পারো নাই তারা দেখো, বলছে কি যে আমাদের বি পাত্র, এই দ্রবণটাকে সম্পৃক্ত করতে আর কতটুকু সোডিয়াম ক্লোরাইড লাগবে। এখন আমাদের বি পাত্রে কি আছে ওটা বলে দেয়া আছে। ধরে নাও আমাদের কাছে এরকম একটা পাত্র আছে, বি পাত্র, এই পাত্রের মধ্যে কি আছে সেটা বলে দেয়া আছে। বলেই দেয়া আছে যে 50 ml 1 মোলারিটি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। তো 50 ml 1 মোলারিটি সোডিয়াম ক্লোরাইড দ্রবণে অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইডের ভর হয় হচ্ছে এতটুকু। তাহলে 50 ml এ ভর এতটুকু হয়। এইটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ না, সম্পৃক্ত দ্রবণ না হলে দ্রাব্যতা হয় না। তাহলে এখন যদি এই দ্রবণটাকে সম্পৃক্ত করতে হয় তাহলে সম্পৃক্ত দ্রবণের শর্ত অনুযায়ী আগাতে হবে। এখন সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমার বলে দেয়া আছে যখন একটা দ্রবণ সম্পৃক্ত তখন 100 গ্রাম পানিতে আমার 35 গ্রাম থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। বাট পানি তো দ্রাবক, আর এখানে আমার ছিল হচ্ছে তোমার 50 ml দ্রবণের মধ্যে, তাহলে দ্রাবক দিয়ে তো আর আমি ওটা হিসাব করতে পারবো না। তাহলে আমার কি দ্রবণে যাইতে হবে। এখন দেখো আমরা জানি দ্রবণ ইজ ইকুয়ালস টু দ্রব্য প্লাস দ্রাবক। তাহলে দ্রবণের ভর যখন আমি বের করব তখন তোমার হচ্ছে দ্রাবক এবং দ্রব্য দুইটা যোগ করে আমি এত গ্রাম পাচ্ছি। এখন এই গ্রামটাকে আমি ml এ কনভার্ট করছি কেন? কারণ আমরা জানি ওই যে m ইজ ইকুয়ালস টু রো ভি, যেখানে রো হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, করলে ভর আর আয়তন সেম হয়ে যায়, তখন এটা আমার গ্রামই মিলিলিটারে লেখা যায়। পানির ক্ষেত্রে এটা পসিবল, ঠিক আছে, এটা পানির ক্ষেত্রে হয়। তাহলে দেখো এখানে 135.7 গ্রাম থেকে আমি ml এ কনভার্ট করছি। এবার তাহলে খেয়াল করো, এটা যদি আমার দ্রবণের আয়তন হয় তাহলে এত আয়তনে দ্রব্য আছে এত গ্রাম, তাহলে এক ml এ কতটুকু আছে আর 50 ml এ কতটুকু আছে। কেন 50 ml? কারণ এই যে আমরা 50 ml এর দ্রবণ নিয়েছিলাম, 50 ml এর দ্রবণ নিয়েছিলাম, তার মানে আমি 50 ml এ কতটুকু আছে, 50 ml এ কতটুকু আছে এটা ক্যালকুলেশন করলে 13.15 গ্রাম আসে। তাহলে 13.15 গ্রাম আসলে ওটাই আমার আনসার হবে না, ওটা আমার সম্পৃক্ত দ্রবণের জন্য। 50 ml সম্পৃক্ত দ্রবণের জন্য ভর অত হওয়ার কথা, বাট আছে কতটুকু, আছে এতটুকু। তাহলে আর কতটুকু লাগবে? 13 থেকে এটা বাদ দিলে 10.225 গ্রাম এটা লাগবে। আর কতটুকু লাগবে? 10.225 গ্রাম এটা লাগবে। তাহলে আশা করি পুরা জিনিসটা আমি তোমাকে বুঝাইতে পারছি। চমৎকার না? এই কোশ্চেনগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রাব্যতার ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রিকি কোশ্চেন প্রচুর আসতে দেখা যায়। এই সিস্টেমটা তুমি যদি একবার শিখে ফেলো, ভ্যালু পরিবর্তন করে দিয়ে অন্য যেভাবেই তোমার প্রশ্ন ঘোরায় দিক তুমি পারবা। আমি আবার বলি যে এই প্রশ্নটা তুমি যদি একবার শিখে ফেলো, একবার যদি বেসিকটা তোমার ক্লিয়ার হয়ে যায়, আগে বেসিক তোমার ক্লিয়ার থাকতে হবে। আমি দেখলাম যেটা সিকিউ থেকে কিভাবে সলভ করতে হয়।
তো তোমার ভ্যালু যেভাবেই ঘুরাই দিক তুমি পারবা, ঠিক আছে? তাহলে এইটা এইভাবে ক্যালকুলেশন করে লাস্ট পর্যন্ত আর কতটুকু লাগবে লিখতে পারলে 4 মার্ক কনফার্ম। এখান থেকে তুমি 4 মার্ক কনফার্ম। দেখো এটা কুমিল্লা বোর্ড 25-এ আসছে। সো এই টাইপের কোশ্চেনগুলাই বারবার ঘুরে ফিরে আসে, প্রত্যেকবার ঘুরে ফিরে এই টাইপের প্রশ্নগুলাই আসে, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো আসে। সো এগুলা কনফার্ম করা আহামরি এমন কোনো ব্যাপার না। এবার আসো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্ন বলছে দেখো 1 নং পাত্রের লবণের অ্যানায়নটির শনাক্তকরণে পরীক্ষা সমীকরণ সহ লিখো। তাহলে এখানে আমাদের অ্যানায়ন যেটা আছে এই অ্যানায়নটির শনাক্তকরণের পরীক্ষা তোমার হচ্ছে যে 1 নং দ্রবণের লবণের অ্যানায়নটি শনাক্তকরণ পরীক্ষা তোমার একদম সমীকরণ সহ লিখতে বলছে। সো আমার 1 নং দ্রবণের লবণ হচ্ছে 100 ml সিলভার আয়োডাইডের সম্পৃক্ত দ্রবণ, 100 ml সিলভার আয়োডাইডের সম্পৃক্ত দ্রবণ, তাই না? সো 100 ml সিলভার আয়োডাইডের সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমার এইটা প্রশ্নটা ভুল তুলছে, বুঝছো? এটা এই প্রশ্নের না, প্রশ্নটার টাইপিং একটু ভুল আছে। দাঁড়াও একটু দেখি। হ্যাঁ, এটা হচ্ছে এই প্রশ্নের না, আরেকটা প্রশ্নের, মানে ধরো এই গ নাম্বারটা হচ্ছে যে উদ্দীপক আরেকটা আর প্রশ্নটা আরেকটা, উল্টাপাল্টা করে ফেলছে, ঠিক আছে? এখানে হচ্ছে যে তোমার অ্যামোনিয়াম সালফেটের কথা বলা ছিল, তারপরে প্রশ্নটা ছিল। সো আমি হচ্ছে স্লাইড চেক করি না, ভুল তুলছে, আমি তোমাকে একটু পরে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। কোশ্চেনে আসে, এটা দেখি। এখানে বলছে দেখো 1 নং এবং 2 নং পাত্রে দুটি একত্রে মিশ্রিত করলে 1 নং পাত্রের লবণের সিলভার আয়োডাইডের দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। তো দেখো এখানে আমাদের সিলভার আয়োডাইড যেটা আছে না, এটা দ্রাব্যতার পরিবর্তনের কথা বলছে। তো আমি শুরুতেই খেয়াল করব সিলভার আয়োডাইডের দ্রাব্যতা আমি কই পাচ্ছি। আমার এখানে দেখো সিলভার আয়োডাইড যেটা আছে এটা দ্রাব্যতার গুণফল দেয়া আছে, আচ্ছা, এখন আমার দুইটা পাত্র মিশ্রিত করলে আমার সিলভার আয়োডাইডের দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা সেইটা আমার ব্যাখ্যা করতে বলছে। তার মানে আমার প্রথমে সিলভার আয়োডাইডের দ্রাব্যতার গুণফল থেকে আগে দ্রাব্যতা বের করতে হবে। তাহলে আমি একটু দেখি, আমি প্রথমে ধরে নিই যে সিলভার আয়োডাইডের ক্ষেত্রে আমি এভাবে লিখি যে সিলভার আয়োডাইড এইটাকে ভাঙলে আমরা ঘ নম্বর কোশ্চেনে অ্যান্সার করতেছি সিলভার প্লাস আয়ন এবং আয়োডিন মাইনাস আয়ন পাই। তাহলে দেখো এইটাকে ভাঙলে আমরা সিলভার প্লাস আয়ন এবং আয়োডিন মাইনাস আয়ন পাই। আচ্ছা, এবার এই সিলভার আয়োডাইডের দ্রাব্যতার গুণফল এটা যদি বের করি দ্রাব্যতার গুণফল, তাহলে দেখো দ্রাব্যতার গুণফল সিলভার আয়োডাইডের জন্য KSP কি হবে। দেখো এইটার যদি দ্রাব্যতা S ধরি তাহলে এটার S এটারও S, তাহলে দেখো এটা যদি S ধরি তাহলে S ইন্টু S ক্যালকুলেশন করলে AC স্কোয়ার আসে। তো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা AC স্কোয়ার ইজ ইকুয়ালস টু দ্রাব্যতার গুণফল KSP কত দেয়া আছে সিলভার আয়োডাইডের জন্য 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17 এটা দেয়া আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এখান থেকে সিলভার আয়োডাইডের দ্রাব্যতা কতটুকু পাচ্ছি 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17, এটা ক্যালকুলেশন করে একটু বের করি। রুটের নিচে 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17, তাহলে ক্যালকুলেশন করলে দেখো 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, এইটা হচ্ছে আমাদের সিলভার আয়োডাইডের দ্রাব্যতা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি সিলভার আয়োডাইডের দ্রাব্যতা। ওকে গ্রেট, তাহলে সিলভার আয়োডাইডের দ্রাব্যতা এটা হবে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই দ্রাব্যতাটা পরিবর্তন হবে, কখন পরিবর্তন হবে সেটা জিজ্ঞেস করছে। বলছে এই দ্রাব্যতাটা তো আমার আছে, এই দ্রাব্যতাটা পরিবর্তন কখন হবে 1 আর 2 নম্বর পাত্র যদি আমি মিশ্রণ করি, 1 আর 2 নম্বর পাত্র যদি মিশ্রণ করি। এখন আমি একটু খেয়াল করি 1 নম্বর পাত্রে, দেখো আমার 1 নম্বর পাত্রে আমার শর্ত দেয়া আছে, কি শর্ত দেয়া আছে 1 নম্বর পাত্রে এইটা সম্পৃক্ত দ্রবণ বলা আছে আর 2 নম্বর পাত্রে এইটা সম্পৃক্ত দ্রবণ বলা আছে। তাহলে দুইটা আলাদা আলাদা অবস্থা। একটা দেখো 100 ml আর হচ্ছে 100 ml এর সাথে তো ঘনমাত্রা দেওয়ার কথা, 100 ml 1 মোলারিটি। আরে প্রশ্নে এরকম ভুলভাল তুলছে কেন? ওয়েট দাঁড়াও আমি একটু, নাহলে হচ্ছে যে আবার মিলবে না, একটু দেখে আসি।
আগেও কি প্রশ্ন ঠিক ছিল? প্রশ্নটা চেক করা উচিত ছিল আমার সলভ শুরুর আগে। আচ্ছা, এটা ধরে নিলাম 100 ml 1 মোলারিটি, এটা ধরে নিলাম। এটা কি আছে? এটা হচ্ছে সিলভার আয়োডাইড। আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করে দেখো, 100 ml 1 মোলারিটি সিলভার আয়োডাইড এটা দেয়া আছে, আর এখানে সিলভার নাইট্রেট দেয়া আছে হচ্ছে 100 ml আর 0.01 মোলারিটি, এটা কি আছে? সিলভার নাইট্রেট। ওকে, এখন বলছে যে এই দুইটাকে যখন আমি মিশ্রিত করব তখন আমার দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। তো আমাদের নর্মালি যে সিলভার আয়োডাইড দেয়া আছে, সেই সিলভার আয়োডাইডের যে দ্রবণ আছে, এই দ্রবণ এখান থেকে আমার সিলভারের যে ঘনমাত্রা এটা আসতেছে, এই জায়গায় ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গায় আমাদের একটা নতুন আয়তন নতুন ঘনমাত্রা আসতেছে, তাই না? এই জায়গায় একটা দেখো নতুন আয়তন নতুন ঘনমাত্রা আসতেছে। তো দ্রাব্যতার যখন আমি পরিবর্তনের কথা বলবো তখন আমার এই জায়গা থেকে যেমন আমার হচ্ছে যে এই জায়গা থেকে যেমন আমার হচ্ছে সিলভারের তোমার দ্রাব্যতা আসবে, এখান থেকে এই জায়গা থেকে আমার সিলভারের দ্রাব্যতা আসবে যখন আমি দুইটা দ্রবণকে একত্রে মিশ্রিত করব। খেয়াল করো, দুইটা দ্রবণকে একত্রে মিশ্রিত করব তখন এখান থেকে সিলভার আর এখান থেকে সিলভার, দুইটা সিলভার আমার কমন আয়ন ইফেক্ট দিবে। কি দিবে? কমন আয়ন ইফেক্ট দিবে। সো কমন আয়ন ইফেক্ট যদি দেয় তাহলে কমন আয়ন ইফেক্ট এখানে কি টাইপের ইফেক্ট করবে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। কমন আয়ন ইফেক্ট দিলে আমাদের কি টাইপের ইফেক্ট করবে একটু দেখার চেষ্টা করি। তো দেখো, এখান থেকে যখনই আমরা কেএসপি এইটা বের করব মিশ্রণের পর, এভাবে লিখবা, মিশ্রণের পর সিলভার আয়োডাইড এর দ্রাব্যতা। তো খেয়াল করো, মিশ্রণের পর যখনই আমি সিলভার আয়োডাইডের দ্রাব্যতার গুণফলের কথা আসি, দ্রাব্যতার গুণফল। তো মিশ্রণের পর সিলভার আয়োডাইডের দ্রাব্যতার গুণফলে যখন আমি আসব তখন মিশ্রণের পর সিলভার আয়োডাইডের দ্রাব্যতার গুণফল কেএসপি যখন হবে তখন এখানে আমার ডেফিনেটলি সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু আয়োডিন মাইনাস আয়নের ঘনমাত্রা এটা হবে। এবার ভালো করে খেয়াল করো, এই দুইটাকে যখন আমি মিশ্রিত করে একসাথে করতেছি তখন আয়োডিন শুধুমাত্র আমার এখান থেকে আসতেছে, বাট সিলভার কই থেকে আসতেছে? সিলভার দুই জায়গা থেকে আসতেছে, তাই না? সিলভার দুই জায়গা থেকে আসতেছে। এবং সিলভার এখান থেকে এই পাত্র থেকে আমার দ্রাব্যতা হচ্ছে এস, যেটা আমি আগেই বের করছি। তো এই পাত্র থেকে আমার দ্রাব্যতা কি? এই পাত্র থেকে দ্রাব্যতা হচ্ছে এস, ঠিক আছে? আচ্ছা, এই পাত্রে আয়োডিনের দ্রাব্যতাও এস, বাট এই পাত্র থেকে দ্রাব্যতার ক্ষেত্রে দেখো সিলভারের ঘনমাত্রা পরিবর্তিত ঘনমাত্রা 0.01 এটা আসবে। তাহলে পরিবর্তিত ঘনমাত্রা আমরা এখানে 0.01 পাবো, তাই না? তাহলে দেখো এই হচ্ছে আমার যখনই আমি দুইটা পাত্রকে একত্রিত করছি তখন একত্রিত করার পর দ্রাব্যতা। তাহলে দেখো এখানে আমার কেএসপি যেটা ওটা তো ফিক্স আছে, সময়ায়ন প্রভাবে দ্রাব্যতার গুণফলের উপর কোনো ইফেক্ট ফেলে না। গুণ করে দিলে দেখো আমার এখানে এসি স্কোয়ার প্লাস 0.01 এস এটা আসে। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো তো, এস এর যে ভ্যালু এটা অলরেডি অনেক ছোট ছিল না? এটা অলরেডি অনেক ছোট ছিল। এটা যদি আমি স্কোয়ার করি তাহলে 10 টু দি পাওয়ার -9 থেকে -18 হয়ে যাবে, এত ছোট হয়ে যাবে যেটা এই ভ্যালুকে আর কোনো ইফেক্ট ফেলবে না। এজন্য আমরা এখানে এসি স্কোয়ারকে ইগনোর করতে পারবো। এসি স্কোয়ারকে ইগনোর করলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 0.01 এস ইজ ইকুয়ালস টু কেএসপি। তারপরে লাইনে লিখতে পারি এস ইজ ইকুয়ালস টু উপরে কেএসপি নিচে আসে হচ্ছে 0.01, উপরে কেএসপি নিচে আসে হচ্ছে 0.01। কেএসপির ভ্যালু কত? কেএসপির ভ্যালু দেখো ওই যে উপরে আমার দেয়া আছে অলরেডি 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার -17, নিচে দেখো দেয়া আছে 0.01। ক্যালকুলেশন করলে দেখো 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার -17 ডিভাইডেড বাই 0.01, ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার -15। তো এই যে জিনিসটা আছে খেয়াল করো, এইটার ভ্যালু নতুন দ্রাব্যতা তৈরি করলো কিসের উপস্থিতিতে? দ্রবণ মিশ্রণের পর। তাহলে দেখো একটা হচ্ছে নর্মাল, হচ্ছে আমার 1 নাম্বার যে পাত্র ছিল, 1 নম্বর পাত্র নর্মাল অবস্থায় তার দ্রাব্যতা ছিল কোনটা? এইটা নর্মাল অবস্থায় দ্রাব্যতা ছিল এটা। 1 নম্বর পাত্রে নর্মাল অবস্থায় দ্রাব্যতা এটা, বাট যখনই আমি মিশ্রণ করছি মিশ্রণের পর কমন আয়ন ইফেক্টের কারণে আমার দ্রাব্যতা হয়েছে এটা। ক্লিয়ার? তাহলে 1 নম্বর পাত্রের আমার দ্রাব্যতা ছিল এইটা, আর যখন আমি মিশ্রণ করছি মিশ্রণের পর কমন আয়ন ইফেক্টে আমার দ্রাব্যতা হয়েছে এটা। তাহলে এখন আমি দেখব যে এই দ্রাব্যতার এই দ্রাব্যতা কার মান বড় কার মান ছোট। আমি দেখতে পাচ্ছি আগের দ্রাব্যতার চেয়ে পরের দ্রাব্যতার মান হচ্ছে ছোট। তাহলে আমি পরিবর্তন কি লক্ষ্য করলাম?
যে 1 নম্বর যে পাত্র আছে তার সাথে আমি যদি 2 নম্বর পাত্রের মিশ্রণ করি, মিশ্রণ করলে দ্রাব্যতা আমার হ্রাস পায়। তো আমরা এমনি নরমালি জানি যে সমআয়ন প্রভাবে আমাদের কি হয়, আমরা এমনিতে নরমালি জানি সমআয়ন প্রভাব, এইটার বেসিক যখন আমি তোমাদের শেখাইছিলাম আমি বলছিলাম সমআয়ন প্রভাবের ক্ষেত্রে আমার দ্রাব্যতার গুণফল যেটা হচ্ছে কেএসপি, এটা কি, এটা হচ্ছে ধ্রুবক থাকে। এটা কি হয়, এটা হচ্ছে ধ্রুবক থাকে, কিন্তু দ্রাব্যতা মানে এস, এটা কি হয়, এটা হ্রাস পায়। এটা শেখাইছিলাম তাই না, দ্রাব্যতা কি হয়, হ্রাস পায়। তাহলে দেখো এখানে আমাদের কমন আয়ন ইফেক্টের কারণে দ্রাব্যতা কি হলো, হ্রাস পাইলো। এখানে একটা সাইড নোট দিবা, এস স্কোয়ারের মান খুব ছোট হয়, আমরা এইটাকে বিবেচনা করি নাই। এস স্কোয়ারের মান খুব ছোট হয়, এটা আমরা অবিবেচ্য করছি। এই যে এস স্কোয়ারের মান কি হয়েছে, এটা হচ্ছে অবিবেচ্য। কেন, কারণ মান এত ছোট যে এটাকে আমরা আর বিবেচনা করি নাই। তো এটা একটা সাইড নোট দিবা, দিয়ে ক্যালকুলেশন করবা। তো এইভাবে তোমার এই কোশ্চেনটা অ্যান্সার তুমি ঠিকঠাক মতো করে ফেলতে হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আসো আমরা পরের কোশ্চেনটা দেখি। এই দেখো এখানে আমাদের কোশ্চেনটা ঠিকঠাকভাবে তোলা আছে, বুঝতে পারছো? 3 নাম্বার কোশ্চেনে আমাদের কোশ্চেনটা ঠিকঠাকভাবে তোলা আছে। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস নির্ণয় করো। এখন সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? ওই সেম টাইপ আগে আমরা দেখছিলাম যে এই প্রশ্ন করার সময় তুমি লিখবা দেওয়া আছে সিলভার ক্লোরাইড এর কেএসপি, 3 মার্কের কোশ্চেন, তো এইটুকু লিখে করবা। সিলভার ক্লোরাইডের কেএসপি তোমার 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10। এরপরে তুমি পরে লিখবা ধরি সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা বা সলিবিলিটি এটা হচ্ছে এস। এবার পরের লাইনে তুমি লিখবা সিলভার ক্লোরাইডকে ভাঙলে আমি এখানে সিলভার প্লাস আয়ন ক্লোরিন মাইনাস আয়ন পাই। তাহলে এখানে দ্রাব্যতা এস হল, এখানেও এস, এখানেও এস। পরের লাইনে কেএসপি ইজ ইকুয়ালস টু সিলভার প্লাস আয়ন এইটার ঘনমাত্রা বা দ্রাব্যতা ইন্টু ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা বা দ্রাব্যতা। তো এখানে আমাদের এস আসে ইন্টু এস আসে, তাই না? এস আসে ইন্টু এস আসে। সেখান থেকে টোটাল মিলে আমি ক্যালকুলেশন করে পাই হচ্ছে এস স্কোয়ার। তো সব মিলায়ে আমি কেএসপি ইজ ইকুয়ালস টু এস স্কোয়ার পাই, বা এস ইজ ইকুয়ালস টু রুট ওভার কেএসপি পাই। তো রুট ওভার কেএসপি মানে হচ্ছে রুটের নিচে কেএসপি কত আছে দেখো, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10। সো ক্যালকুলেশন করলে রুটের নিচে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10, সো এখান থেকে আমার রেজাল্ট কত আসে, 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার -5, 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তাহলে আমার বলছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো, মানে এস বের করো, এস বের করলে লাস্টের লাইন এই হচ্ছে আমার অ্যান্সার। এই পর্যন্ত আসতে পারলেই তোমার 3 মার্ক কনফার্ম। বুঝতে পারছো? খুব কমন কোশ্চেন, এগুলাই পরীক্ষায় আসে, এগুলাই আসবে ইনশাআল্লাহ। সো তুমি জাস্ট ক্যালকুলেশন করে বের করবা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে এখানে বলছে দেখো পরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। এটা খুবই ইন্টারেস্টিং, এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে কি বলবো, এত পরিমাণ আসে এই কোশ্চেন যে তোমাকে বলে বোঝাতে পারবো না। তো এটা আমাকে মানে আমার সাথে সাথে এভাবেই প্র্যাকটিস করবা, এটা প্র্যাকটিস করে তোমাকে শিখে ফেলতে হবে। কি বলছে, বলছে যে এ পাত্র আর বি পাত্র দ্রবণ মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা। তো অদক্ষেপ পড়া শর্ত কি? ঠিক আছে, অদক্ষেপ পড়া শর্ত হচ্ছে কেএসপি আর কেআইপি। তো প্রথমেই তুমি সলভ যখন শুরু করবা, প্রথমেই লিখবা কেআইপি যদি কেএসপি অপেক্ষা বেশি হয়, বেশি হলে মানে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হলে অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। তাহলে ফার্স্ট লাইন কি? ফার্স্ট লাইন হচ্ছে কেআইপি যদি কেএসপি অপেক্ষা বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে। তাহলে আমাদের এখানে কেআইপি বেশি, কেএসপি কম, অদক্ষেপ পড়া শর্ত। তাহলে এখন আমাদের কেআইপি বেশি,
অদক্ষেপ পড়ার জন্য যেহেতু কেআইপি বেশি কিনা চেক করা লাগবে, আগে আমি দেখবো এখানে আমার কি কি দেয়া আছে। খেয়াল করলে দেখবা অলরেডি আমার কেএসপির ভ্যালু দেয়া আছে, সব সময় কেএসপির ভ্যালু দেয়া থাকবে। অদক্ষেপ পড়বে কিনা এই প্রশ্ন করলেই আমার কেএসপির ভ্যালু দেয়া থাকে। আমি আবার বলি, অদক্ষেপ পড়বে কিনা এই প্রশ্ন করলেই আমার কেএসপির ভ্যালু দেয়া থাকবে। তা তুমি একটা লাইন লিখে নিবা যে দেওয়া আছে কেএসপি, দেওয়া আছে কেএসপি। তাহলে কেএসপি কত দেখো, কিসের কেএসপি দেওয়া আছে, সিলভার ক্লোরাইডের কেএসপি, ঠিক আছে। তো এটা একটু জাস্ট আমরা লিখে নিব যে সিলভার ক্লোরাইড এর কেএসপি। তাহলে কেএসপি কত দেখো 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -10। আচ্ছা, এবার মজার ব্যাপার দেখো, এ আর বি পাত্র মিশ্রিত করার পর আমি এ পাত্র থেকে, খেয়াল করো, এ পাত্র থেকে সিলভার প্লাস আয়ন পাবো আর বি পাত্র থেকে ক্লোরিন মাইনাস আয়ন পাবো। বুঝতে পারছো? তাহলে এই যে সিলভার প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়ন দুইটার মিশ্রণের পর ঘনমাত্রা বের করা লাগবে। তো আমাদের এই ম্যাথটা সলভ করার জন্য মিশ্রণের পর ঘনমাত্রা বের করা লাগবে। মিশ্রণের, খেয়াল করো, এভাবে লিখবো, মিশ্রণের পর, মিশ্রণের পর, খেয়াল করো, মিশ্রণের পর সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা। সো সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা এটা যদি বের করি, এটা বের করতে গেলে দেখো উপরে যাবে S1V1, নিচে যাবে হচ্ছে V টোটাল। এখন তুমি বলবা S1V1 মানে কি? S1V1 মানে হচ্ছে, খেয়াল করো, S1V1 মানে হচ্ছে এখানে দেখো আয়তন দেয়া আছে, এখানে দেখো ঘনমাত্রা দেয়া আছে। সো সিলভার নাইট্রেটের জন্য যেটা আয়তন ঘনমাত্রা, সিলভার প্লাস আয়নের জন্য সেম হচ্ছে এটা ঘনমাত্রা এবং আয়তন। তো এটা হচ্ছে ঘনমাত্রা, এটাকে আমি S1 বলবো, এটাকে আমি V1 বলবো। তাহলে দেখো আমি যদি ক্যালকুলেশন করি 0.01 ইন্টু V1 আসে হচ্ছে 50 ml। নিচে দেখো V টোটাল মানে দুইটা দ্রবণকে যখন আমি মিশ্রিত করছি, একত্রিত করলে আমার আয়তন কত, দুইটা দ্রবণকে মিশ্রিত করছি, একত্রিত করলে আমার আয়তন কত আসে 100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে মিশ্রণের পর ঘনমাত্রা পাওয়া যায়। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, 0.01 ইন্টু 50 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কত আসে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, এবার খেয়াল করো, ক্লোরিন মাইনাস আয়ন যেটা আছে এটার আয়নের ঘনমাত্রা এটা বের করতে হবে, আয়নের ঘনমাত্রা। তো ক্লোরিন মাইনাস আয়নের ক্ষেত্রেও এটাও তো মিশ্রণ করছি, তাই না? সেটা কই থেকে আসবে, আসবে হচ্ছে এই হাইড্রোজেন HCl থেকে, HCl যেটা আছে HCl থেকে আসবে। HCl থেকে আসলে এই অংশের জন্য ঘনমাত্রা দেখো S2, এটা হচ্ছে আমার এই ঘনমাত্রাটা, আর আয়তন দেখো V2 এটা। তাহলে আমি উপরে লিখবো S2V2, নিচে লিখবো হচ্ছে V টোটাল। এবার ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, HCl এর থেকে আমি ঘনমাত্রা এবং আয়তন পাচ্ছি। ঘনমাত্রা কত, ঘনমাত্রা হচ্ছে 0.02, আয়তন কত, আয়তন হচ্ছে 50 ml। এটা নিচে যাবে V টোটাল মানে কি, এই দুইটা দ্রবণ মিশ্রিত করলে দুইটা মিলে যেটা আসে সেটা কত, 100 ml। ক্যালকুলেশন করো, 0.02 ইন্টু 50 ml ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশন করলে দেখবে এখান থেকে রেজাল্ট আসে 0.01। তাহলে দেখো আমি মিশ্রণের পর সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা পাইলাম আর ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা পাইলাম, দুইটা তো আমি পাইছি, তাই না? এই যে দুইটা পাইলাম, এই দুইটার মাধ্যমে এখন আমার আয়নিক গুণফল বের করতে হবে। তাহলে দেখো সিলভার ক্লোরাইড এর আয়নিক গুণফল বের করব আমরা এখন। আয়নিক গুণফল, আয়নিক গুণফল মানে কি, আয়নিক গুণফল মানে হচ্ছে কেআইপি। কেআইপি মানে হচ্ছে প্রথমে আমি সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা নিব, তারপরে আমি ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা নিব। সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা যেটা, সেটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা যেটা 0.01। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, সাইডে দেখো 0.01। সেখান থেকে ক্যালকুলেশন করলে দেখো 5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 কত আসে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এবার একটা জিনিস খেয়াল করো, কে আইপি এর ক্ষেত্রে আমরা এখানে এই অংশটা পাচ্ছি, আর এটা হচ্ছে কে আইপি, আর কেএসপি এর জন্য আমরা এই অংশটা পাচ্ছি। তাহলে বলো তো কোনটা কেএসপি কোনটা কেআইপি? এটা হচ্ছে আমার কেআইপি। কেআইপি এর মান দেখো 10 টু দি পাওয়ার -5। পাওয়ার যদি ছোট হয় তাহলে মান বড়, পাওয়ার যদি বড় হয় তাহলে মান ছোট। তাহলে আমি দেখতেই পাচ্ছি
কেআইপি এর মান হচ্ছে বড়, কেএসপি এর মান ছোট। তাহলে আমি এখানে ডিরেক্ট বলতে পারি অদক্ষেপ পড়বে, আমি ডিরেক্ট বলতে পারি অদক্ষেপ পড়বে। তাহলে আমি অদক্ষেপ পড়বে কিনা এই ডিসিশন টাইপের ম্যাথের ক্ষেত্রে কি করব, আমি আরেকবার ধাপে ধাপে তোমাকে বোঝাই। অদক্ষেপ পড়বে কিনা এই ডিসিশন টাইপের ম্যাথ আসলে প্রথমেই আমি অদক্ষেপ পড়ার শর্ত লিখে নিব। এটা লিখতে পারলেই তুমি পাবা হচ্ছে 1 মার্ক। আচ্ছা, তারপরে তুমি মিশ্রণের পর ওই যে দুইটা দ্রবণ আছে, প্রথম দ্রবণ থেকে প্লাস আয়ন যেটা আছে তার ঘনমাত্রা বের করবা। ঘনমাত্রা বের করতে গেলে উপরে গেলে তার আয়তন এবং ঘনমাত্রার গুণফল হয়, নিচে হচ্ছে টোটাল আয়তন আসে। এই হচ্ছে আমার ফর্মুলা। বসায় ক্যালকুলেশন করলাম মিশ্রণের পর প্লাস আয়নের ঘনমাত্রা। এবার মিশ্রণের পর মাইনাস আয়ন যেটা থাকবে সেটার ঘনমাত্রা বের করতে গেলে উপরে তোমার ওই মিশ্রণের মাইনাস আয়ন যেটা সরবরাহ করতেছে তার আয়তন এবং ঘনমাত্রার গুণফল, নিচে যায় টোটাল আয়তন, গুণ করলাম। এই ফর্মুলা ব্যবহার করে আমি এখান থেকে মাইনাস আয়নের ঘনমাত্রা বের করলাম। তারপরে ওই যে আয়নটা আছে, যেমন ধরো সিলভার ক্লোরাইড, এইটার ক্ষেত্রে আয়নিক গুণফলের জন্য কেআইপি বের করার জন্য তোমার দুইটার গুণফল করতে হবে। একটা হচ্ছে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা, একটা হচ্ছে ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা। দুইটা করে আমি এখানে রেজাল্ট পাচ্ছি 5 × 10⁻⁵। এই ভ্যালুর সাথে আমি লাস্ট লাইনে এটা কম্পেয়ার করব, এই ভ্যালুর কম্পেয়ার করে আমি বলবো কেআইপি বড়, তার মানে অদক্ষেপ পড়বে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের প্রথম অংশ, এই হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। এই জায়গাতে খেয়াল করো, এটা আমার 1 মার্ক, এটা 1 মার্ক, এটা 1 মার্ক। লাস্টের লাইন এই যে অদক্ষেপ পড়বে কিনা এইটা লিখলে আরেক মার্ক। তুমি যদি লাস্টের লাইনে মন্তব্য না করো, এটা লিখেন মন্তব্য না করো, তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা না। এই কোশ্চেনে ফুল মার্ক পাইতে গেলে লাস্টের লাইনে মন্তব্য করা মাস্ট, মাস্ট মন্তব্য করতে হবে। মন্তব্য না করলে ফুল মার্ক পাবা না। তো এটা মাথায় রাখবা, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসো 4 নাম্বার সিকিউ, এটাতে আসি। 4 নাম্বার সিকিউতে বলছে যে উদ্দীপকের মৌলটির সর্বশেষ শক্তি স্তরে, উদ্দীপকের মৌলটির সর্বশেষ শক্তি স্তরে মানে চতুর্থ কক্ষপথে মোট কয়টি ইলেকট্রন থাকতে পারে, এটা কোয়ান্টাম সংখ্যার NLMS এর ছকের সাহায্যে নির্ণয় করতে হবে। তো মোট কয়টি ইলেকট্রন থাকতে পারে এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা NLMS এর ছকের সাহায্যে নির্ণয় করতে হবে। তো আমাদের বলছে উদ্দীপকের মৌলটির সর্বশেষ শক্তি স্তরে মানে চতুর্থ কক্ষপথে, চতুর্থ কক্ষপথ। সর্বশেষ শক্তি স্তর মানে চতুর্থ কক্ষপথ। চতুর্থ কক্ষপথ মানে কি দেখো, আমরা জানি কে এল এম এন চারটি প্রধান শক্তি স্তরে এন হলো চতুর্থ শক্তি স্তর, তাই না? KLMN এটা চারটি প্রধান শক্তি স্তরে, N হলো চতুর্থ শক্তি স্তর, যেটাকে আমি কোয়ান্টাম সংখ্যা দিয়ে কাউন্ট করলে N is equals to 4। এখন N is equals to যখন 4, তখন মোট কয়টি ইলেকট্রন থাকতে পারে, প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। কার সাহায্যে? NLMS এর ছকের সাহায্যে। তো এখন আমরা NLMS এর ছক বানাবো। তো NLMS এর ছক বানালে প্রথমে আমাদের N এর ভ্যালু নিতে হবে, তারপরে আমার L এর ভ্যালু নিতে হবে, তারপরে আমার M এর ভ্যালু নিতে হবে। দেখো N এর ভ্যালু যখন আমি 4 নিচ্ছি, L এর ভ্যালু বের করা মানে কি বলতো? L এর ভ্যালু হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত এটা আসে। এটা কি? এটা হচ্ছে L এর ভ্যালু। তাহলে আমি এই ছকটা কিভাবে লিখব? এখানে আমি N দিব, এখানে আমি L এর ভ্যালু দিব, এখানে আমি M এর ভ্যালু দিব। আচ্ছা, তো 0 থেকে n-1 পর্যন্ত হওয়া মানে প্রথমে আমার আসবে হচ্ছে 0, তারপর আসবে হচ্ছে 1, তারপর আসবে 2, তারপর আসবে হচ্ছে 3। আমরা তো এগুলা বেসিক জানি, তাই না? ছক যখন বের করতেছি তখন আমরা বেসিক জানি। আচ্ছা, এখন M এর ভ্যালু আবার L এর মানের উপর ডিপেন্ড করে। এটা কি আসবে? 0 থেকে +-L পর্যন্ত। তাহলে 0 থেকে +-L পর্যন্ত হওয়া মানে কি? যখন আমি L এর ভ্যালু 0 নিছি তখন আমার M এর ভ্যালু 0, বাট যখন আমি 1 নিছি তখন 0 এবং +-1, যখন আমি 2 নিছি তখন 0 +-1 +-2, যখন আমি 3 নিছি তখন 0 +-1 +-2 +-3। এটা হচ্ছে M এর ভ্যালু। এখন M এর ভ্যালু কয়টা কক্ষপথ সেটা নির্ণয় করে। তাহলে এখানে আমি এই ছকে এই জায়গাতে লিখতে পারবো কক্ষপথ সংখ্যা, কক্ষপথ সংখ্যা। আচ্ছা, কক্ষপথ সংখ্যা যদি লিখি, দেখো এটা হচ্ছে প্রথম কক্ষপথ 0 মানে একটা কক্ষপথ। তাহলে কক্ষপথ সংখ্যা দেখো প্রথমটার জন্য আমার কক্ষপথ 1,
দ্বিতীয়টার জন্য কক্ষপথ কয়টা বলো তো? এখানে দেখো 1 2 3 তিনটা কক্ষপথ আছে না? এখানে দুইটা সংখ্যা, দুইটা নাম্বার, এখানে একটা নাম্বার, তিনটা নাম্বার। তাহলে এই লাইনে আমার তিনটা কক্ষপথ। এখানে খেয়াল করলে দেখবা পাঁচটা কক্ষপথ, আর এখানে খেয়াল করলে দেখবা টোটাল মিলে 2 4 6, টোটাল মিলে 7টা কক্ষপথ, তাই না? এই হচ্ছে আমাদের কক্ষপথ সংখ্যা। এবার দেখো কক্ষপথে যদি আমি ইলেকট্রন সংখ্যা কাউন্ট করি, তাহলে ইলেকট্রন সংখ্যা কাউন্ট করলে একটা কক্ষপথে 2টা করে ইলেকট্রন কাউন্ট হয়। তাহলে দেখো, তাহলে ইলেকট্রন সংখ্যা যদি আমি কাউন্ট করি, ইলেকট্রন সংখ্যা যখন আমি এটা কাউন্ট করব, তখন এই কক্ষপথে টোটাল ইলেকট্রন আমার 2টা থাকবে, এই কক্ষপথে টোটাল ইলেকট্রন আমার 6টা থাকবে, এই কক্ষপথে টোটাল ইলেকট্রন 10টা থাকবে, এই কক্ষপথে টোটাল ইলেকট্রন 14টা থাকবে। তাহলে এখন আমি মোট ইলেকট্রন কয়টা পাবো? মোট ইলেকট্রন এই টোটাল মিলে কাউন্ট করলে পাবো, দেখো 14 আর 10 24, 24 আর 6 30 আর 2 32। তাহলে মোট ইলেকট্রন দেখো আমি 32টা পাচ্ছি। তাহলে দেখো এই প্রধান শক্তি স্তর n এখানে মোট ইলেকট্রন কাউন্ট করতে বলছে, মোট ইলেকট্রন কাউন্ট আমি ওই যে 32 পাচ্ছি। লাস্ট লাইনে আমি লিখে দিব মোট ইলেকট্রন হচ্ছে 32। বাট আমাকে আমার এই nl ms এগুলার মানের সাহায্যে, ছকের সাহায্যে বের করতে বলছে না, ছকের সাহায্যে বের করব এভাবে, ঠিক আছে? তাহলে দেখো ছকের সাহায্যে আমি এভাবে বের করলাম। তাহলে দেখো আমার n এর মান এটা, এটা l এর মান, এটা হচ্ছে m এর মান, প্রত্যেকটা মানের সাহায্যে কক্ষপথ সংখ্যা বের করলাম, দেন হচ্ছে আমার ইলেকট্রন সংখ্যা বের করছি। প্রথমে কক্ষপথ সংখ্যা বের করছি, তারপরে ইলেকট্রন সংখ্যা বের করছি। এবার বলো পারবা কিনা? যারা লাইভে ক্লাসটা করতেছো তারা বলো পারবা কিনা? ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আমার যদি কখনো ছকের সাহায্যে করতে বলে। আচ্ছা, এই ছকটা এভাবে যেমন করলাম, তুমি চাইলে কিন্তু স্কেল দিয়ে করতে পারতা, তুমি চাইলে কিন্তু স্কেল দিয়ে করতে পারতে। স্কেল দিয়ে কিভাবে করতা? দেখো 1 2 3 4, চারটা ঘর লাগছে না? স্কেল দিয়ে করলে তুমি এভাবে করতা, টোটাল মিলে এই বরাবর 5টা মতো ঘর নিতা। কি নিতা? এই বরাবর 5টা মতো ঘর নিতা। তো তখন তুমি কি করতা? এরকম 5টা ঘর নিতা। দেখো এই নিয়ে ফেললাম, ওকে, নিয়ে ফেললাম। দেখো এই তো 2টা, তারপর হচ্ছে 3টা, তারপর হচ্ছে 4টা, তারপর হচ্ছে 5টা, এই 5টা মতো ঘর নিলাম। এবার খেয়াল করো, এই নিলা, তারপরে পাশে এই নিলা, পাশে এই নিলা, পাশে এই নিলা, আরো একটা পাশে এই নিলা। তো অনেক কিছু আমরা নিলাম। আচ্ছা, নেয়ার পর এখন আমি খেয়াল করো, এখন আমি এখান থেকে কি করব? প্রধান শক্তি স্তর সম্পর্কে লিখব। তো প্রধান শক্তি স্তর সম্পর্কে যখন আমি লিখছি, ঠিক আছে, প্রধান শক্তি স্তর সম্পর্কে যখন আমি লিখছি, প্রধান শক্তি স্তর, তো এই যে n এর মান লিখবো না? তাহলে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা n, n এর মান আমি কত নিচ্ছি? 4 নিচ্ছি, 4 নিচ্ছি, 4 নিচ্ছি, 4 নিচ্ছি, 4 নিচ্ছি। 4 এর জন্য l এর মান কত ধরনের মান আসতে পারে? যখন আমি l নিব, l এর মান আমার 0 আসতে পারে, তারপর 1 আসতে পারে, আমার 2 আসতে পারে, আমার আসতে পারে হচ্ছে 3। তাহলে দেখো এই জায়গায় n এর মান আমি যখন, এখানে আমার একটা কক্ষপথ বেশি নেওয়া হয়ে গেছে। আচ্ছা, বেশি নিলে আমার এটা লাস্টেরটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো আমি যখন n এর মান নিচ্ছি 4, তখন l এর মান 0 1 2 3 এতগুলো আসতে পারে। তখন আমার m এর মান কয়টা আসতে পারে? m এর মান আসতে পারে 0 এর জন্য 0ই আসবে, 1 এর জন্য 0 এবং প্লাস মাইনাস 1 আসবে, 2 এর জন্য 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এতগুলো আসবে। এবার দেখো এখন আমার এই জায়গা থেকে কি করতে হবে? কক্ষপথ কাউন্ট করতে হবে। তাহলে আমি ওই যে আগের মতোই কক্ষপথ, মোট কক্ষপথ, এখান থেকে লিখবো হচ্ছে কক্ষপথ সংখ্যা। এখান থেকে আমি লিখবো কি? লিখবো হচ্ছে কক্ষপথ সংখ্যা, কক্ষপথ। সো ওই আগে যেটা করছি ওটাই জাস্ট তুমি একটা ছক করে লিখবা, কক্ষপথ সংখ্যা। এখানে একটা, এখানে হচ্ছে তোমার 3টা, এখানে তোমার হচ্ছে 5টা, এখানে হচ্ছে 7টা। এরপরে লিখবা কি? এরপরে লিখবা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তো এখানে 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হলে এখানে 2, এখানে 6, এখানে 10, এখানে 14। এরপরে লিখবা মোট ইলেকট্রন, মোট ইলেকট্রন। তো এখানে তুমি জাস্ট 32 লিখে দিবা। এখন এই ছকে তুমি চাইলে এই মাঝখানের দাগগুলো বাদ দিয়ে শুধু একটা দাগ লিখতে পারো, সেটা কি? 4। মাঝখানে ছক দাগ দিয়ে, এই মাঝখানের দাগগুলো বাদ দিয়ে শুধু একটা দাগ লিখতে পারো, সেটা কি? 4। এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করতেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার।
এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এই কোশ্চেনটা বুঝতে পারলাম। এবার আমরা আসবো এই কোশ্চেনটার দিকে। এই কোশ্চেনটা কি বলতেছে দেখো, উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মেনে চলে কি, মানে আউফবাউ নিয়ম মেনে চলে কি, পাউলি এবং হুন্ডের নীতির আলোকে স্থিতিশীলতা বিশ্লেষণ করো। তাহলে দেখো এটা হচ্ছে প্রথমে আমাদের সাধারণ নিয়ম মানে আউফবাউ নীতি মেনে চলে কিনা সেটা বলতে হবে, তারপরে পাউলি এবং হুন্ডের নীতির আলোকে বিশ্লেষণ করতে হবে। তার একটা হচ্ছে পাউলির নীতি আর একটা হচ্ছে হুন্ডের নীতি, এটা বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রথমে উদ্দীপকে যে ইলেকট্রনটা আছে সেটা ইলেকট্রন বিন্যাস করব। দেখো উদ্দীপকে যে ইলেকট্রনটা আছে সেটার পারমাণবিক সংখ্যা 24। তাহলে আমরা জানি পারমাণবিক সংখ্যা 24, তাহলে আমি লিখব, প্রথমেই লিখব পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কত? 24। 24 হলে আমার মৌলটা হচ্ছে ক্রোমিয়াম। মৌলটা কি? মৌলটা হচ্ছে ক্রোমিয়াম। তাহলে দেখো পারমাণবিক সংখ্যা 24, 24 হলে মৌলটা ক্রোমিয়াম। এবার এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা জানি 1s2 2s2 2p6, তারপরে দেখো 3s2 3p6, এরপরে দেখো 3d এবং 4s। তো এই পর্যন্ত 18। এরপর এখানে দুইটা যাবে, এখানে তাহলে 4টা হবে, কারণ আমরা জানি এখানে 5টা হয় আর এখানে একটা হয়। কেন? কারণ স্থিতিশীলতা অর্জনের জন্য। এখানে লিখেই দিছে কক্ষপথে ইলেকট্রন বিন্যাস এটা হবে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস। তো এই যে কক্ষপথে ইলেকট্রন বিন্যাস, এইটা কেন ব্যতিক্রম হলো সেইটা আমাদের এখন ব্যাখ্যা করতে হবে। তাহলে ব্যাখ্যা কিভাবে করবা? আউফবাউ নীতি অনুসারে, এই আউফবাউ নীতিটা আগে লিখবা। আউফবাউ নীতি অনুসারে এভাবে লিখবা, আউফবাউ নীতি অনুসারে n+l এর মান যার কম, n+l এর মান যার কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন আমার এখানে দুইটা অরবিটাল আছে, একটা হচ্ছে 3d অরবিটাল আর একটা হচ্ছে 4s অরবিটাল। তো 3d অরবিটাল যেটা আছে এইটার ক্ষেত্রে n+l, এইটার মান যখন বের করতে যাব, n এর মান হচ্ছে আমার 3 আর l এর মান d এর জন্য spd 0 1 2 2, তাহলে টোটাল মিলে মান আমার 5 আসে। আচ্ছা 4s অরবিটালের জন্য n+l এর মান এটা যদি বের করতে চাই, তো n এর মান আমার 4, l এর মান আমার 0 মানে 4। তাহলে ইলেকট্রন কোনটাতে আগে যাবে? সো n+l এর মান যার কম সেটাতে আগে যাবে। তাহলে 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে 3d অপেক্ষা। তাহলে দেখো 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করে। তো 4s এ যদি ইলেকট্রন আগে প্রবেশ করে তাহলে 4s এ দুইটা দিয়ে তারপরে 3d তে ইলেকট্রন যাবে। তাহলে 4s এ দুইটা দিয়ে 3d তে ইলেকট্রন দিলে 3d তে হয় 4টা। বাট এখানে দেখো ইলেকট্রন বিন্যাসে আছে কয়টা? 5টা। ইলেকট্রন বিন্যাসে আছে কয়টা? 5টা। তাহলে হয় 4টা বাট আছে হচ্ছে 5টা। তার মানে এটা আউফবাউ নীতি মানে না। তার মানে এটা আউফবাউ নীতি মানে না। আউফবাউ নীতি মানে না। ঠিক আছে? তাহলে যেহেতু আউফবাউ নীতি মানে না, না মানলে আমাদের এখন লিখতে হবে কেন মানে না। এখন তুমি এখানে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের যে নীতি সেটা লিখবা, যে আমরা জানি ডি অরবিটাল, ঠিক আছে, লিখবা ডি অরবিটাল সব সময় স্থিতিশীলতা অর্জনের জন্য, স্থিতিশীলতা অর্জনে D5 অথবা D10 অবস্থায় থাকে। তাহলে দেখো ডি অরবিটাল সবসময় স্থিতিশীলতা অর্জনে D5 D10 অবস্থায় থাকে। তো D5 D10 অবস্থায় থাকার জন্য আমি এখানে 4s এ দুইটা ইলেকট্রন না দিয়ে 3d তে একটা ইলেকট্রন টেনে নিয়ে বেশি দিচ্ছি। এটার পিছে একটা রিজন আছে। দেখো এই যে শক্তি, এটা 4 আর এটা 5 হলেও এদের মাঝখানে শক্তি পার্থক্য বাস্তবে খুবই কম। এটা তো আমরা n+l এর রুল ওয়াইজ বের করলাম, বাট বাস্তবে 4s এবং 3d অরবিটালে শক্তি পার্থক্য খুব কম, যার কারণে তোমার দেখা যায় যে প্রায়োরিটিতে 4s আগে হলেও
3D ইলেকট্রন নিয়ে নেয় শুধুমাত্র স্থিতিশীলতা অর্জনের জন্য। তাহলে যেহেতু 3D ইলেকট্রন নিয়ে নেয় এই জন্য এটা আউফবাউ নীতি মেনে চলে না। এবার বলছে পাউলি এবং হুন্ডের নীতির আলোকে স্থিতিশীলতা বিশ্লেষণ করো। তো পাউলি এবং হুন্ডের নীতির আলোকে স্থিতিশীলতা বিশ্লেষণ তোমাকে করতে হবে। তো পাউলি এবং হুন্ডের নীতির আলোকে স্থিতিশীলতা যখন তুমি বিশ্লেষণ করবা, পাউলির ক্ষেত্রে কি হবে? পাউলির হচ্ছে বর্জন নীতি। তো এখানে তো পাউলির বর্জন নীতির ক্ষেত্রে তোমার হচ্ছে যে পাউলির যে বর্জন নীতি এবং হুন্ডের যে নীতি, এটা অনুযায়ী তুমি যখন স্থিতিশীলতা বিবেচনা করবা, ক্রোমিয়ামের জন্য 24টা ইলেকট্রন আছে। ইলেকট্রন বিন্যাস করলে প্রথমে আমি আর্গনের ইলেকট্রন বিন্যাস পাবো, তারপরে আমি 3D অরবিটাল পাবো। এখানে হচ্ছে 3D অরবিটাল, 3D অরবিটালে টোটাল অরবিটাল সংখ্যা 5টা। তারপরে আমি 4s অরবিটাল পাবো। তো দেখো 3D অরবিটালে আমার 5টা ইলেকট্রন যদি যায়, 1 2 3 4 5, আর 4s এ যদি একটা যায়, তাহলে দেখো আমরা জানি যে ওই যে হুন্ডের নীতি অনুযায়ী সমশক্তি সম্পন্ন অরবিটালগুলা সবাই আগে একটা করে ইলেকট্রন পাবে, তারপর ইলেকট্রন জোড়বদ্ধ হবে। তাহলে দেখো এই 3D হচ্ছে 5টি সমশক্তি সম্পন্ন অরবিটাল, তাই না? 5টি সমশক্তি সম্পন্ন অরবিটাল, তাহলে সবাই একটা করে পাইছে, তাই না? সবাই একটা করে পাইছে। তাহলে সবাই যদি একটা করে পাই, তাহলে এরা সবাই কি স্থিতিশীল? এরা সবাই কি স্থিতিশীল? 5টা সমশক্তি সম্পন্ন অরবিটাল সবাই যদি একটা করে পাই, তাহলে এরা স্থিতিশীল। এখানে দেখো 4s অরবিটাল যেটা আছে, এটা আমার একটাই অরবিটাল। s অরবিটালের ইলেকট্রন জোড়বদ্ধ হবে কি হবে না এটা ডিপেন্ড করে না, কারণ এটা সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল থাকে না। এইটা হচ্ছে আমার হুন্ডের নীতি ফলো করছে। এটা হচ্ছে আমার হুন্ডের নীতি ফলো করছে। আচ্ছা, আর পাউলির বর্জন নীতিতে একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সবসময়, মানে একটি মৌলে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সবসময় ভিন্ন ভিন্ন হয়। তো সেই নীতি আমাদের ফলো করাইতে হয়। তো ওইটা এখানে আমাদের কোনো স্পেসিফিকভাবে ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রনের কথা বলা নাই। সো আমরা এখানে পাউলির বর্জন নীতির ক্ষেত্রে এটা ব্যাখ্যা করতে পারছি না, বাট হুন্ডের নীতিটা আমরা ব্যাখ্যা করব। সো প্রথমে আমরা আউফবাউ নীতির ব্যাখ্যা করব, তারপরে হুন্ডের নীতিটা কি ওটা স্ট্রেট করব, পাউলির বর্জন নীতিটা কি সেটা স্ট্রেট করব, এরপর হুন্ডের নীতি ওয়াইজ আমি এইটুকু লিখে দিব যে এখানে আমাদের সমশক্তি সম্পন্ন 5টি অরবিটাল, সো এখানে আমাদের স্থিতিশীল অবস্থায় আছে, মানে হুন্ডের নীতি ফলো করছে, শেষ। আচ্ছা, এরপরে আসি, এটা খুব ইম্পর্টেন্ট এবং কি বলে একটা বেশ কঠিন টাইপের জিনিস। মানে বোর্ডে সচরাচর এরকম কঠিন কোশ্চেন দেয় না বা এত ডেপথ থেকে কোশ্চেন দেয় না, বাট এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2025-এ দিছিল। তো আমরা এখন এই কোশ্চেনটা সলভ করার ট্রাই করব। এখানে বলছে যে প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা নির্ণয় করো। প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা মানে কি? এইটা হচ্ছে আমার E2 ইলেকট্রন, যেটা দেখো 1 2 3 নাম্বার কক্ষপথে আছে। 3 নম্বর কক্ষপথে দেখো এই জায়গায় আবর্তন করতেছে। তো আবর্তন করার সময় প্রতি সেকেন্ডে কতগুলো আবর্তন করে সেটা বের করতে বলছে। তো আমরা জানি প্রতি সেকেন্ডে আবর্তন মানে ওটাই কিন্তু আমার কম্পাঙ্ক, তাই না? প্রতি সেকেন্ডে কতগুলো আবর্তন করে, খেয়াল করে দেখো এখানে আমাদের f is equals to 1/t, তাই না? t মানে কি? 1 সেকেন্ডের কথা বলছে, সেটা যদি 1/1 হয় তাহলে দেখো প্রতি সেকেন্ডে আবর্তনই কিন্তু 1 হার্টজ, মানে এটা কিন্তু আমার আসলে প্রতি সেকেন্ডে আবর্তন বলতে কম্পাঙ্ক বুঝাইছে। এখানে আমার কি বুঝাইছে? প্রতি সেকেন্ডে আবর্তন মানে কম্পাঙ্ক বুঝাইছে, মানে আমার কতগুলা কম্পাঙ্ক দেয় সেটা বুঝাইছে। এখন এটা যেহেতু ঘুরতেছে, ঘুরলে সে টোটাল পথটা ঘুরে একটা দূরত্ব অতিক্রম করবে। তো আমরা জানি দূরত্বের ক্ষেত্রে আমাদের বেগের ফর্মুলা s is equals to vt। আমরা এটা কিসে জানি? এটা আমরা জানি হচ্ছে ফিজিক্সে। তো আমি এটা টোটাল মিলে, আমি যেহেতু কেমিস্ট্রি পড়াচ্ছি, কেমিস্ট্রিতে আমি দূরত্বকে d দিয়ে প্রকাশ করব। দূরত্ব d is equals to তোমার ভেলোসিটি ইনটু টাইম, এটা দিব, ভেলোসিটি ইনটু টাইম এটা দিব। আচ্ছা, এবার খেয়াল করো আমরা এখানে বলছি ফ্রিকোয়েন্সি is equals to 1/t, তাহলে t is equals to 1/f, এটা পাবো না? t is equals to 1/f, এটা কিন্তু বলছি, আগেই বলছি ডেপথ থেকে আসছে। t is equals to 1/f, তাহলে এখান থেকে ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গায় টোটাল দূরত্বটা বের করা লাগবে। d মানে টোটাল দূরত্ব, এই E2 ইলেকট্রন কত দূরত্ব অতিক্রম করে? এই টোটাল দূরত্ব অতিক্রম করে। দেখো সেন্টার থেকে এখানে একটা রেডিয়াস আছে, বৃত্তের রেডিয়াস 3 নাম্বার কক্ষপথের জন্য রেডিয়াস হচ্ছে r3।
r3 রেডিয়াসে সে টোটাল দূরত্ব কতটুকু অতিক্রম করবে সেই দূরত্ব হচ্ছে পরিধির সমান। পরিধি মানে কি? পরিধি মানে বৃত্তের পরিধি 2 পাই r। তাহলে এখানে তুমি দূরত্বের জায়গায় 2 পাই r3 লিখতে পারবা। আর এই জায়গায় 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন যখন পরিভ্রমণ করবে তখন তার যে ভেলোসিটি হবে সেটা হবে কি v3। আর এই t মানে আমি লিখতে পারবো 1/f। তাহলে এখান থেকে আমি ফ্রিকোয়েন্সি সরাসরি ফর্মুলা পাবো f is equals to v3 divided by 2 pi r3। এটা তোমাদের মানে ধরো টেস্ট পেপারে এরকম ভাবে ফর্মুলাটা দেয়া আছে, এই ফর্মুলাটা ডিরেক্ট দেখলে তোমার মাথা ঘুরে যাবে, মনে হবে এই ফর্মুলা আবার কই থেকে পাইলো, প্রতি সেকেন্ডে আবর্তনের কথা বলছে বাট আবর্তনের ফর্মুলা তো বুঝি নাই। ব্যাপারটা আসলে এরকম যে যখন তুমি প্রতি সেকেন্ডে আবর্তনের কথা বলছো সেটা তোমার কম্পাঙ্ক যখন তুমি বের করতে যাবা কিভাবে বের করবা, এইভাবে ফর্মুলাকে মডিফাই করে নিলে তোমার মনে থাকবে ইজিলি। ঠিক আছে, এটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং এ ওই টাইপের কোশ্চেন খুব আসতে দেখা যায়। তাহলে এখন আমরা প্রতি সেকেন্ডে কম্পাঙ্ক বের করতে পারবো। এখন দেখো প্রতি সেকেন্ডে আবর্তন মানে কম্পাঙ্ক যদি বের করতে হয় তাহলে 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের ভেলোসিটি আর 3 নাম্বার কক্ষপথে তিন নাম্বার কক্ষপথের যেই ব্যাসার্ধ সেটা বের করা লাগবে। প্রথমে আসি 3 নাম্বার কক্ষপথে ব্যাসার্ধতে। আমরা জানি ব্যাসার্ধ r3 is equals to r1 into, মানে এটা সরাসরি ফর্মুলা লিখি, আমরা জানি ব্যাসার্ধ rn is equals to r1 into n এর স্কয়ার, সরাসরি মুখস্থ করাইছিলাম মনে করে দেখো। তাহলে যখনই আমার 3 নাম্বার কক্ষপথে ব্যাসার্ধ বলবে তাহলে r3 is equals to r1 into 3 এর স্কয়ার। r1 এর ভ্যালু কত? r1 এর ভ্যালু 0.53 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে ভাঙলে 10 to the power minus 10, এটা নিলাম ইনটু 3 এর স্কয়ার। এখান থেকে দেখো তুমি ব্যাসার্ধ r3 পাবা। তাহলে ক্যালকুলেশন দেখো 0.53 10 to the power minus 10 ইনটু 3 এর স্কয়ার। তাহলে দেখো 0.53 10 to the power minus 10 3 এর স্কয়ার। তো ক্যালকুলেশন করলে আমরা 4.77 ইনটু 10 to the power minus 10 এটা পাচ্ছি। এটা কি পাচ্ছি? এটা হচ্ছে 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ পাচ্ছি। আচ্ছা, এবার 3 নম্বর কক্ষপথে ব্যাসার্ধ পাইছি, এখন আমার 3 নম্বর কক্ষপথে ভেলোসিটি লাগবে। বা ভেলোসিটির ফর্মুলা কি? আমরা জানি ভেলোসিটির ফর্মুলা vn is equals to v1 divided by n। তাহলে দেখো আমি যদি v3 বের করতে চাই তাহলে v1 divided by 3 আসবে। v1 প্রথম কক্ষপথে ভেলোসিটি হচ্ছে 2.18 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। তাহলে 3 নম্বর কক্ষপথের জন্য এটা আসবে। তাহলে দেখো 3 নম্বর কক্ষপথে ভেলোসিটি আমরা এখন বের করব 2.18 into 10 to the power 6 divided by 3। ক্যালকুলেশন করলে এটা আমাদের রেজাল্ট কত আসে? রেজাল্ট আসে হচ্ছে 7.26 into 10 to the power 5। আচ্ছা, এখন আমরা ফ্রিকোয়েন্সি বের করার জন্য ভ্যালুগুলো বসাবো। তাহলে বসাই, প্রথমে আসবে হচ্ছে আমাদের 7.26 into 10 to the power 5, তাই না? আচ্ছা, এবার আসলো 7.26 into 10 to the power 5, নিচে আসবে 2 into 3.1416 into r3 হচ্ছে 4.77 into 10 to the power minus 10। সো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করব এবার 7.26 into 10 to the power 5 divided by 2 into 3.1416 into 4.7 into 10 to the power minus 10। তো ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো আবর্তন আসে 2.45 into 10 to the power 14। তাহলে টোটাল আবর্তন কতগুলো আসে? 2.45 into 10 to the power 14। এটা হচ্ছে আমাদের টোটাল আবর্তন সংখ্যা আসে। তাহলে দেখো প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা হিসাব করো। প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা এটা। এই টোটাল প্রশ্নটা সলভ করতে যে তুমি প্রবলেম ফেস করবা কোথায় কোথায় বলো তো? দুইটা জায়গায়। একটা জায়গা হচ্ছে আমাদের সোজাসুজি এই r3 এর যে ভ্যালু এটা বের করতে যে r1 এর ভ্যালু মনে থাকবে না, এটা সব সময় মাথায় রাখবা r1 এর ভ্যালু 0.53 অ্যাংস্ট্রম। এটাকে বোর কক্ষপথের ব্যাসার্ধ বলে। অ্যাংস্ট্রম মানে কত? 10 to the power minus 10 মিটার। তাহলে 0.53 into 10 to the power minus 10 মিটার, এটা সরাসরি বসাইতে পারবা। আরেকটা প্রবলেম ফেস করবা এই v1 এর ভ্যালু এইটা বসাইতে। v1 এর ভ্যালু মুখস্থ রাখবা, v1 is equals to 2.18 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। এই দুইটা জিনিস মনে রাখলেই
অল ফাইন, ক্লিয়ার। এবার খেয়াল করো, যদি এই পর্যন্ত আমরা বুঝে থাকি, একটা হচ্ছে R3 আর একটা হচ্ছে V3, এবার আমাদের এই জিনিসটা বোঝা লাগবে যে আমার প্রতি সেকেন্ডে আবর্তন মানে কি, ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। এই ফ্রিকোয়েন্সির ফর্মুলা আমি প্রথমে যেভাবে বুঝাইছি, যেখানে আসলে আমাদের টোটাল দূরত্বটা বের করতে বলে, টোটাল কতটুকু দূরত্ব যাচ্ছে, সো টোটাল দূরত্ব আসলে ভেলোসিটি ইনটু টাইম। এখন যেহেতু 3 নাম্বার কক্ষপথে আছে, 3 নাম্বার কক্ষপথের দূরত্ব রেডিয়াস হবে 3, 2πr করলে আমার পরিধি পাওয়া যাবে বৃত্তের পরিধি 2πr ইনটু এখানে ভেলোসিটি হচ্ছে দেখো v3, আর দেখো টি থেকে টাইম থেকে 1/f পাচ্ছি, সেই 1/f মানেই হচ্ছে, f মানেই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। পরবর্তী লাইনে ফ্রিকোয়েন্সি f ইজ ইকুয়ালস টু v3 ডিভাইডেড বাই 2πr3, এটা পাইছি। এই হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশন। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার বলছে দেখো E1 এবং E2 ইলেকট্রনের ধাপান্তরের প্রাপ্ত রশ্মি টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে কি? তো টাকা শনাক্তকরণে আমরা কোনটা ব্যবহার করি বলতো? টাকা শনাক্তকরণে আমরা ইউভি রশ্মি ব্যবহার করি। তো আমরা এখানে ধাপান্তরণে যেইটা পাবো সেটা হচ্ছে আমাদের তোমার ইউভি রশ্মির ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা সেটা আমাদের চেক করতে বলছে। সো আমরা একটু ইউভি রশ্মির ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা ওটা চেক করব। আচ্ছা, এখন ধাপান্তরের ক্ষেত্রে একটা হচ্ছে E1 ইলেকট্রন, একটা হচ্ছে E2 ইলেকট্রন। E1 ইলেকট্রন ভালো করে খেয়াল করলে দেখবা 1 2 3 4 4 নাম্বার কক্ষপথ থেকে আমার 2 নাম্বার কক্ষপথে আসে, তাই না? তাহলে প্রথমে আমি লিখব যে E1 ইলেকট্রন ফোর্থ অরবিটাল থেকে, এটা আগে আমাদের লিখে নিতে হবে, অরবিটাল থেকে কত নম্বর কক্ষপথে আসে? দ্বিতীয়, সেকেন্ড অরবিটালে আসে। এটা আমরা বুঝতে পেরে গেছি, তাই না? তাহলে দেখো প্রথম আমাদের এই জিনিসটা ক্লিয়ার হইলে এখন আমরা E1 ইলেকট্রনের পরিবর্তে E2 ইলেকট্রনটাও লিখতে পারবো। তাহলে E2 ইলেকট্রন মানে কি? E2 ইলেকট্রন মানে আমার এখানে E1 এর জায়গায় E2 লিখতে হবে, তো আমি একটু লিখে ফেলি। দেখো E2 ইলেকট্রন ভালো করে খেয়াল করলে দেখবা 1 2 3 থার্ড অরবিটাল থেকে, কত থেকে খেয়াল করো, E2 ইলেকট্রন আমাদের থার্ড অরবিটাল থেকে ফার্স্ট অরবিটালে আসে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? ফার্স্ট অরবিটালে আসে। তাহলে আমি একটা হচ্ছে E1 ইলেকট্রনের জন্য লিখলাম, একটা হচ্ছে E2 ইলেকট্রনের জন্য লিখলাম। আমরা জানি ইউভি রশ্মি প্রথম অরবিটালের জন্য হয়, তাহলে আগে আমরা E1 যেটা এটার জন্য বের করব, তাই না? যেহেতু একটা প্রথম অরবিটাল একটা সেকেন্ড অরবিটাল আসছে, সেকেন্ড অরবিটালে দৃশ্যমান ভিজিবল রশ্মি, এটা হবে না, আমি দেখেই বুঝতে পারছি এটা হবে না, বাট আমাকে কি ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। আমি দেখে বুঝতে পারলেও আমার কিন্তু ম্যাথমেটিক্যালি করে দেখাতে হবে। আচ্ছা, করে যদি দেখাইতে যাই তাহলে এখানে আমি দুইটা পেজ নিব এই সেম জিনিসের, প্রথম পেজে E1 করব, পরের পেজে E2 করব। আচ্ছা, প্রথম পেজে E1 করি, তাহলে E1 ইলেকট্রনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, E1 ইলেকট্রনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য বের করব। E1 ইলেকট্রন এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তুমি কি বলতে পারবা যে ইউভি রশ্মির রেঞ্জ কত বলো তো? 480 থেকে 780 না? ইউভি রশ্মির যে রেঞ্জ এটা হচ্ছে 480 থেকে 780 ন্যানোমিটার। তাহলে এই জায়গায় যে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, এটা কিন্তু তোমাকে ন্যানোমিটারে বের করা লাগবে, নর্মাল বের করলে হবে না, ন্যানোমিটারে বের করা লাগবে। ন্যানোমিটারে কিভাবে বের করবা? দেখো, তুমি 1/λ ইজ ইকুয়ালস টু ফর্মুলা নিবা RH ইন্টু 1/nl এর স্কোয়ার মাইনাস 1/nh এর স্কোয়ার, এটা। এবার দেখো এইটা যদি নাও তাহলে এখন তুমি ফর্মুলা ব্যবহার করে কিভাবে লিখবা? এই যে RH এর ভ্যালুটা তোমার ন্যানোমিটারে বসাতে হবে। তো তুমি এটা সবসময় মনে রাখবা, RH এর ভ্যালু ন্যানোমিটারে হচ্ছে 1.09768 ইন্টু 10⁻² ন্যানোমিটার, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ন্যানোমিটারে RH এর ভ্যালু ন্যানোমিটারে 1.09768 ইন্টু 10⁻² ন্যানোমিটার। এটা সবসময় ন্যানোমিটারে এটা আসে, ঠিক আছে? যদি তুমি ন্যানোমিটারে বের করতে চাও এটা আসবে। ওকে, ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, ন্যানোমিটারে এটা আসলো আমার। আচ্ছা, ন্যানোমিটারে যেটা আসছে তাহলে আমি এই ভ্যালুটা বসাবো 1.09768 ইন্টু 10⁻²। এবার খেয়াল করো 1/nl এর স্কোয়ার, আমি যখন E1 ইলেকট্রনের জন্য করছি তখন লোয়ার অরবিটাল 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস NH এর স্কোয়ার, দেখো হায়ার অরবিটাল কত? 4, মানে 4 এর স্কোয়ার। এই জিনিসটা আমি ক্যালকুলেটরে ডিরেক্ট বসাবো।
দেখো আমি কিন্তু ন্যানোমিটারে বসাইছি, সো আমার লাস্টে নাম্বারটা ন্যানোমিটারে আসবে। প্রথমে আমি এই ক্যালকুলেশনটা করি, 1.09768 ইন্টু 10⁻² ইন্টু 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ডিভাইডেড বাই ওখানে কত 16। ওকে, ক্যালকুলেশন করলে এখানে দেখো 20.58 আসে ন্যানোমিটারে। তাহলে দেখো ল্যামডার ভ্যালু যখন আমি বের করব 1/20.58 আসবে। তাহলে 1 ডিভাইডেড বাই অ্যান্সার, এটা ক্যালকুলেশন করলে আমি এখানে পাচ্ছি তোমার 0.0485। ওয়েট দাঁড়াও, ছোট্ট একটা ভ্যালু একটু চেক দিয়ে নিই। আচ্ছা, এখানে একটু ছোট্ট ভুল হয়েছে। ছোট্ট ভুলটা কোথায় দেখো, 10⁻, এখানে আমরা 2 দিছি না, এই যে জায়গায় 10⁻² দিছি না, এই জায়গায় 10⁻⁻² হবে, এটা মুখস্থ রাখবা। আমি এই ছোট্ট জিনিসটা ভুলে গেছি, এই জন্য আমার উত্তর মিলে নাই। তো এখানে 10⁻² এর জায়গায় জাস্ট -2 দাও, দিলে দেখবা তোমার অ্যান্সারে একটু পরিবর্তন আসবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি কত আসে। তো আমরা টোটালটা মিলে যদি ক্যালকুলেশন করি 1.09768 ইন্টু 10⁻², যদি ক্যালকুলেশন করি 1/4 মাইনাস 1 কত আসে 16। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার এখানে রেজাল্ট আসছে হচ্ছে 2 ইন্টু 0.5 10⁻³ তো 1 ডিভাইডেড বাই অ্যান্সার, ক্যালকুলেশন করলে এখান থেকে রেজাল্ট পাবা হচ্ছে 485.79 ন্যানোমিটার। ঠিক আছে, সো 485.79 ন্যানোমিটার আসতেছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের 485.79 ন্যানোমিটার। আচ্ছা, একটু ছোট্ট আরেকটা জিনিস একটু দাঁড়াও করি, চেক দিই, দাঁড়াও। ছোট্ট আরেকটা জিনিস একটু চেক দিই। আচ্ছা, ইউভি রশ্মি এটা দৃশ্যমান হচ্ছে 480 থেকে 780। আমি এটাও ভুল লিখছি, সরি। তোমার হচ্ছে 380 থেকে 780, এটা হচ্ছে দৃশ্যমান। আর ইউভি হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। তো এই যে অংশটা ল্যামডার ভ্যালু, এইটা আমরা কিন্তু দৃশ্যমান অঞ্চলে পাচ্ছি। এটা কি? এটা হচ্ছে আমরা দৃশ্যমান অঞ্চলে পাচ্ছি। তো ইউভি মানে 10 থেকে 380 ন্যানোমিটার, এর মধ্যে পড়তে হবে। তো এর মধ্যে পড়তে গেলে আমরা এখন E2 ইলেকট্রনের জন্য যদি বের করতে চাই তাহলে বের করব। তাহলে E2 ইলেকট্রন এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য, এইটা এখন আমরা কি করব, বের করব E2 ইলেকট্রনের জন্য। সো E2 ইলেকট্রনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে শুরুতেই আমার 1/λ লিখতে হবে। 1/λ is equals to RH into 1/NL এর স্কোয়ার মাইনাস 1/NH এর স্কোয়ার। তো খেয়াল করো, 1/NL এর স্কোয়ার, NH এর স্কোয়ার, RH এর ভ্যালু কি লিখবো, ওই সেম জিনিস 1.09678 10⁻²। 1/NL, NL মানে কি 1/1 এর স্কোয়ার মাইনাস NH, NH মানে কি দেখো থার্ড অরবিটাল থেকে আসছে মানে 1/9। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি 1.09 তারপরে হচ্ছে 678
ইন্টু 10 টু দি পাওয়ার -2 এটা পাবা, ইন্টু 1 মাইনাস 1/9 এটা পাবা। সো ক্যালকুলেশন করলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে 9.749 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো এখান থেকে যখন তুমি ল্যামডা বের করবা 1 ভাগ অ্যান্সার ক্যালকুলেশন করলে দেখো 102.57 ন্যানোমিটার আসে, যা যা ইউভি অঞ্চলে। তাহলে আমরা এখানে বলছে E1 আর E2 দুইটা ইলেকট্রনের মধ্যে টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে কোনটা? তো দেখো আমরা জানি টাকা শনাক্তকরণ করা হয় ইউভি রশ্মির মাধ্যমে। ইউভি এর তরঙ্গ দৈর্ঘ্য 10 থেকে 380 এর মধ্যে পড়ে। তার মানে E2 ইলেকট্রনের জন্য যখন আমরা বের করতেছি, ইউ2 ইলেকট্রনের জন্য আমরা যেই তরঙ্গ দৈর্ঘ্য পাবো সেটা আমরা তোমার হচ্ছে টাকা শনাক্তকরণে আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার করতে পারছি? সিম্পল জিনিস, একদম বেসিক সিম্পল। আশা করি পুরা ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার 6 নম্বর এবং লাস্ট সিকিউ এটা আমরা দেখব। এখানে বলছে উদ্দীপকের বি স্তরের -12 বিশিষ্ট সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তা এল এবং এম এর মান হিসাব করো। তো উদ্দীপকের বি স্তর মানে কি? বি স্তর মানে খেয়াল করো, এটা হচ্ছে প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরকে বি স্তর বলে। তো আমি এন এল এম এর মানের মাধ্যমে বি স্তরে কয়টা ইলেকট্রন থাকে সেটা হিসাব করব। তো আমরা এখানে এন এর মান হিসাব করব। এন এর মান আমরা নিচ্ছি কত? 2। এন এর মান যখন আমরা 2 নিই তখন এল এর মান আমরা কত পাই? 0 পাই, 1 পাই, দুইটা ভ্যালু পাই। এন এর মান যদি 2 নিই তাহলে এল এর মান 0 এবং 1 পাই, তাই না? আমরা এখানে জাস্ট নর্মালি যদি চিন্তা করি 0 এবং 1 পাই এল এর মান। আচ্ছা, এল এর মান যদি 0 এবং 1 পাই, এম এর মান কত পাবো? 0 এর জন্য 0 আর এম এর জন্য এম এর জন্য একবার হচ্ছে 0 আর একবার আসবে হচ্ছে +-1। আচ্ছা, এবার আমরা চিন্তা করি যে যখন আমি এম নিচ্ছি তখন এম এর জন্য এখানে আমার একটা মান, এম এর একটা মানের জন্য আমার এস এর মান +-1/2। আচ্ছা বলো তো এখানে আমার এম এর কয়টা মান? টোটাল 3টা মান। তাহলে 3টা মানের জন্য আমার 3টা +-1/2 আসবে। কয়টা আসবে? 3টা +-1/2 আসবে। তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা এই +-1/2 এখানে আমার 3টা, এখানে আমার একটা, টোটাল 4টা +-1/2। তাহলে এখানে আমি টোটাল 4টি +-1/2 পাচ্ছি। তাহলে এখন +-1/2 যদি 4টি পাই তাহলে -1/2 কয়টা পাবো? খেয়াল করে দেখবা +-1/2 4টা, -1/2 4টা। তাহলে এখানে আমার বলছে S is equals to -1/2 বিশিষ্ট কতটি ইলেকট্রন থাকে? উত্তর হচ্ছে 4টি ইলেকট্রন থাকবে, কারণ এগুলো প্রত্যেকটা এক একটা ইলেকট্রনের জন্য এক একটা ভ্যালু। স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু এক একটা ইলেকট্রনের জন্য এক একটা। তো এইটাকেই তোমাকে গুছায় লিখতে হবে। শুরুতে তুমি কি করবা? এইভাবে ব্যাখ্যা করে এই যে টোটাল স্পিন কোয়ান্টাম সংখ্যা কয়টা আসতেছে সেটা দেখাবা। টোটাল আসতেছে 8টা, 4টা +-1/2 4টা -1/2। তো তার মধ্যে -1/2 4টা ইলেকট্রনের জন্য, দ্যাটস ওয়াই তুমি লাস্ট লাইনে লিখবা যে এল এবং এম এর মান হিসাব করে 4টা ইলেকট্রনের মান এস এর ইকুয়ালস টু -1/2 পাওয়া যায়। আচ্ছা, এবার এই সেম টাইপের কোশ্চেন দেখো, এখানে বলছে উদ্দীপকের সি এবং ডি স্তরের ইলেকট্রনের মধ্যে কোনটা স্থানান্তরের জন্য আসমানি রঙের বর্ণবিকিরণ হবে? আসমানি রঙের বর্ণবিকিরণ হবে। তো আসমানি রঙের বর্ণবিকিরণে আমার টোটাল তরঙ্গদৈর্ঘ্য কত সেটা আমাকে আগে বের করতে হবে। বুঝতে পারছো? টোটাল তরঙ্গদৈর্ঘ্য কত সেটা আগে আমাদের বের করতে হবে। তো আমাদের বলছে সি এবং ডি স্তরের ইলেকট্রনের মধ্যে কোন স্থানান্তরের জন্য আসমানি রঙের তরঙ্গ বিকিরণ হবে। তো এখানে আমাদের নির্দিষ্ট কোনো মার্কিং করে দেয়া নাই। মার্কিং করে দেয়া আছে প্রশ্নে? মার্কিং করে দেয়া নাই। মার্কিং করে দেয়া থাকতে হবে। যেমন ধরো সি থেকে আমার যদি এ তে আসে, ডি থেকে আমার যদি বি তে আসে, তখন আমি সেম ভাবে এখানে ল্যামডার ভ্যালু বের করব। সবসময় মাথায় রাখবা ল্যামডার ভ্যালু বের করতে গেলে এটা তোমাকে ন্যানোমিটারে বের করা লাগবে। আর ন্যানোমিটারে বের করার জন্য তোমার RH এর ভ্যালু ন্যানোমিটারে বসানো লাগবে। সেটা তুমি কত বের করবা? 109678 মানে 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ন্যানোমিটার। এই ফর্মুলাতে বসাবা, মানে এই ভ্যালুটা বসাবা। বসালে লাস্টের লাইন ল্যামডা অটোমেটিক ন্যানোমিটারে আসবে। ঠিক আছে? এই ন্যানোমিটার এখন তুমি ওই আসমানির জন্য মিলাবা, তুমি এখন ইউভির জন্য মিলাবা, তুমি দৃশ্যমানের জন্য মিলাই ইজিলি বের করতে পারবা। তো এই ছিল মোটামুটি আমাদের কোশ্চেন। বাট আমরা মাঝখানে একটা কোশ্চেনে একটু ভুল করছে। ঠিক আছে?
কোন কোশ্চেনটা ভুল করছে আমরা একটু দেখি। এই যে এই কোশ্চেনটাতে আমাদের আয়ন শনাক্তকরণ আসছে। এখানে বেসিক্যালি আয়ন শনাক্তকরণটা কি বলছে, অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ বলছে। তো অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণের জন্য আমরা কি করি, এটা কিভাবে করবা, খুব সিম্পল, এভাবে লিখবা যে এভাবে লিখবে এই কোশ্চেনটা, মানে কোশ্চেনটা এমন ছিল যে 1 নং পাত্রে অ্যামোনিয়াম সালফেটের লবণ আছে, অ্যামোনিয়াম সালফেটের মধ্যে যে তোমার ক্ষারীয় যে অংশটা আছে, ক্ষারীয় অংশটা শনাক্তকরণের পরীক্ষা লিখো, ব্যাখ্যা সহ লিখো। তো তুমি লিখবা অ্যামোনিয়াম প্লাস আয়ন, ক্ষারীয় অংশ আছে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন, অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহার হয়। এবার তুমি নেসলার বিকারক লিখবা, নেসলার বিকারকের সংকেত লিখবা। নেসলার বিকারক হলো পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে K2HgI4, এটাকে বলা হচ্ছে নেসলার বিকারক। তাহলে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে K2HgI4, এটা কি, এটা হচ্ছে আমার নেসলার বিকারক। এবার দ্রবণ শনাক্তকরণের জন্য, মানে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণের জন্য পরের লাইনে লিখবা অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণের জন্য, দেখো অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণের জন্য কি করা লাগবে, 1-2 ml দ্রবণে, কোন দ্রবণে, অ্যামোনিয়াম প্লাস আয়নের দ্রবণে, ঠিক আছে, 2-4 ফোঁটা নেসলার বিকারক দিলে লালচে বাদামি পদক্ষেপ পড়ে, ঠিক আছে। তারপরের লাইন কি, অ্যামোনিয়াম প্লাস আয়ন নিশ্চিত। এই হচ্ছে আমার কয়েকটা লাইন। এখন এই কয়েকটা লাইন লিখলেই হবে না, এর সাথে আমার বিক্রিয়াটা করে দেখাতে হবে। বিক্রিয়াটা করে দেখাতে গেলে আমার কি করা লাগবে, দেখো আমি প্রথমে অ্যামোনিয়াম প্লাস আয়ন নিব। এই অ্যামোনিয়াম প্লাস আয়নের সাথে আমি ওই যে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছি। তো নেসলার বিকারকে আমার সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে না, ওইটার সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, বেসিক্যালি এখানে পটাশিয়াম প্লাস আয়ন পানি এবং অ্যামোনিয়া তৈরি করে। আচ্ছা, এবার এখানকার যে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়া K2HgI4 এটার সাথে বিক্রিয়া করে। এটার সাথে বিক্রিয়া করলে প্রথমত এই অ্যামোনিয়া একবার আয়োডিনের সাথে অ্যামোনিয়াম আয়োডাইড তৈরি করে। আচ্ছা, একবার আয়োডিনের সাথে অ্যামোনিয়াম আয়োডাইড তৈরি করে, আরেকবার পটাশিয়াম আর আয়োডিন মিলে পটাশিয়াম আয়োডাইড তৈরি করে। আরেকটা জিনিস হইতেছে, এখান থেকে একটা হাইড্রোজেন যে আমার হচ্ছে ওই অ্যামোনিয়াম আয়োডাইড তৈরি করছে, এখানে অনেকগুলা মোল ছিল, একাধিক মোল ছিল, এখান থেকে NH2 পার্টটা চলে আসে, NH2 পার্টটা আসে, এখান থেকে দুইটা Hg এসে Hg2 আসে। তো ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আমার 3টা হাইড্রোজেন হওয়ার কথা, বাট হইছে কয়টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন। বোঝার চেষ্টা করবা, 2টা হাইড্রোজেন। আচ্ছা, তাহলে দেখো হাইড্রোজেন মাইনাস নাইট্রোজেন প্লাস, ওকে, এখানে আমার I3 আসবে। এখন বলবা ভাই জিনিসটা কি, I3 মানে বুঝলাম না। ধাতু আমার প্লাস আয়ন হিসেবে কাজ করে, ওকে, ধাতু আমার প্লাস আয়ন হিসেবে কাজ করে। তো এখানে এই নাইট্রোজেনের জন্য এখান থেকে একটা ধাতু আসবে, এসে টোটালটা ব্যালেন্স করবে। এই জায়গাতে যে I3 আছে, I3 এর জন্য তোমার এখান থেকে হাইড্রোজেন যাবে, যে আমার টোটালটা ব্যালেন্স করে। তো এখানে আমার NH2Hg2I3 এটা আসে, এইটাই হচ্ছে আমার লালচে বাদামি অদক্ষেপ দেয়, লালচে বাদামি অদক্ষেপ দেয়। তো লালচে বাদামি অদক্ষেপ দিতে গেলে আমার এই বিক্রিয়া করা লাগবে টোটাল। আচ্ছা, এইটা তো আমরা বলছি। একটা জিনিস আমি তোমাদের এখনো বলি নাই, সেটা কি, সেটা খুব সিম্পল। এই জায়গাতে যখন এই প্রশ্নটা আমি করাই নাই, করার সময় এই যে আসমানি রঙের বিকিরণ দিবে কিনা এটা জানার জন্য তোমার বেনি আসহ কলা, এগুলার তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে জানা লাগবে। বেনি আসহ
কলা, মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের যেই রেঞ্জ, এইটা একটু তোমাকে মুখস্থ রাখা লাগবে যাতে তুমি প্রশ্ন আসলে পারো। যেমন ধরো এখানে আমার আসমানি আসছে, তাই না? আসমানি হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার, এই রেঞ্জে পড়ে হচ্ছে আসমানি। তো তোমার এখানে যখন তুমি টোটাল ক্যালকুলেশন করবে, এখানে ইন্টিগ্রেট করা নাই, চিত্র একটু ভুল আছে, এই জন্য আমি এটা করে দিই না, নাহলে করেই দিতাম। তো যখন তুমি চিত্রে ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেট করে দেখানো থাকবে, তখন তুমি দুইটার জন্য আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য বের করে কোনটা এই রেঞ্জে পড়ে সেটা ইয়া করবা। আর এই রেঞ্জে পড়ে কিনা সেটা বের করার জন্য ন্যানোমিটারে বের করতে হবে। ন্যানোমিটারে বের করার একটাই সিস্টেম, জাস্ট আরএইচ এর ভ্যালুটা ন্যানোমিটারে বসাও, দ্যাটস ইট, শেষ। এই হচ্ছে আমাদের ওভারঅল ক্যালকুলেশন। সো আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। এগুলা করলেই তোমার এই চ্যাপ্টারের সিকিউ সম্পর্কে এ টু জেড ক্লিয়ার ধারণা চলে আসার কথা। যদি ক্লিয়ার ধারণা চলে আসে, সিকিউ সলভ করতে শিখে যাও। এখন তুমি বারবার বেসিক রিভিশন দাও, যে কোনো টাইপের বেসিক থেকে প্রশ্ন আসলে তুমি পারবা ইনশাল্লাহ।